এই কোটির এখানে আসছে হলো ভি, তাহলে ধরো আমরা এখানে লিখলাম যে ডেল ওয়াই এর বদলে আমরা আসলে কি ব্যবহার করব, ডেল ভি ব্যবহার করব। এরপরে তুমি ডেল এক্স দেখো, ডেল এক্স এর এখানে আমাদের কি আছে 1/পি। তাহলে আমার কথা হলো যে আমি এখানে তাহলে কি লিখতে পারবো 1/ডেল পি। ফলাফল যেটা এটা পরের লাইনে গিয়ে কি করবে বলো তো, এটা পরের লাইনে গিয়ে আসলে এটা ভি এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি আসছে ডেল ভি 2 টু দি পাওয়ার 3 বসাবো, তাহলে 8 হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে ব্যাস দ্বিগুণ হওয়া মানে আয়তন কিন্তু 8 গুণ হওয়া। এখন চেঞ্জ গুলা কোথায় হবে? চেঞ্জ শুধু এই যে জায়গায় হবে। যেমন এখানে তুমি এন দিছিলা, এখন কি হবে এন কিউব। এটা কিন্তু আমি চেঞ্জ করে দিচ্ছি, তোমরা কিন্তু নতুন করে লিখবা। এখানেও হবে এন কিউব, এখানেও হবে এন কিউব, এখানেও হবে কি এন কিউব। তার মানে তখন কিন্তু তোমার পরিবর্তন হয়ে তুমি যে ফর্মুলাটা লিখছিলা পি টু ইন্টু এন মাইনাস ওয়ান, সেটাকে আমি পি টু ইন্টু কি লিখতেছি এন কিউব মাইনাস ওয়ান করতে এসেছি। সেটা হলো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো প্রথম যে ব্যাপারটা দেখো, আমি তোমাদের কি নাম বললাম, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তার মানে বুঝতে পারতেছো এখানে আদর্শ একটা ওয়ার্ড, গ্যাস একটা ওয়ার্ড, গতিতত্ত্ব একটা ওয়ার্ড। এইগুলা নিয়েই কিন্তু তোমাকে এখানে আলোচনা করা হবে। তার আগে আরেকটু নর্মাল কথা বলি যে আমাদের এই ভিডিওটা আসলে কীরকমভাবে সাজানোর চেষ্টা করতেছি আমি। আর ওকে, তাহলে আমাদের এখানে আদর্শ গ্যাসের এই টপিকগুলো নিয়ে আলোচনা করার জন্য বেশ কয়েকটা বিজ্ঞানীর সূত্র তোমাদের পড়াতে হবে। সেটা হলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। এইগুলা যখন পড়ানো হয়ে যাবে তখন তুমি ইজিলি কী করতে পারবে, এগুলোর অ্যাপ্লাই কিভাবে করবা, ওর জন্য কী ধরনের অঙ্ক প্রয়োজন, ভাষাগত দিক থেকে কি কি খেয়াল রাখা দরকার, এগুলো সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে আসলে আমি এই পুরো ভিডিওটি সাজাতে চাচ্ছি। এক বসায় যদি তুমি খাতা কলম নিয়েও দেখতে চাও তাতেও তোমার পুরো টপিক হয়ে যাবে, ভেঙে ভেঙেও দেখতে পারো, কিন্তু আমি এতটুকু নিশ্চিত করতেছি যে একটা পার্টিকুলার কমপ্লিট নলেজ তোমার হাতে থাকবে। তো শুরু করি। এখানে প্রথম যে ব্যাপারটা তোমাকে জানতে হবে সেটা হলো গ্যাস জিনিসটা কি। দেখো, যখনই আমাদেরকে বলা হয় যে কঠিন পদার্থ কি, তরল পদার্থ কি, আমরা কিন্তু মোটামুটি ওই আকার নিয়েই যেমন ব্যাখ্যাগুলো করতে পারি, এখানেও কিন্তু সেম একটা অবস্থা যে গ্যাসীয় পদার্থ কি। গ্যাসীয় পদার্থ হলো, ধরো যে আমরা কোনো একটা পদার্থর অণুগুলোর মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ বল তেমন মানে খুবই কম, মানে এতই কম যে নেই বললেই চলে, এমন এক অবস্থাকে আমরা কি বলতেছি, গ্যাসীয় অবস্থা। এটা একটু মাথায় রাখো। এই যে যখন আমি শুধু গ্যাস বললাম, এখানে একটা জিনিস খেয়াল করেছো আমি কি বলেছি, আমি বলেছি গ্যাসীয় কণার অণুসমূহের মধ্যে সামান্যতম আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে, মানে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে, আমি যেটা বলতে চাচ্ছি। কিন্তু যখন আমি তোমাকে শুরুতে, অধ্যায়ের শুরুতে একটা কথা বলেছিলাম, সেটা হলো আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস আবার এইটা আবার কি? এইখানে এই যে বাস্তব গ্যাস, মানে শুধু গ্যাস ওয়ার্ডটা আসলে কি কারণে ব্যবহার করা হয় জানো? শুধু গ্যাস ওয়ার্ডটা বলতে বাস্তব গ্যাসকে মিন করা হয়। তো এখানে আবার আদর্শ আদর্শ কেন করা হচ্ছে? যেমন ধরো আমরা আদর্শ মানুষের ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু সংজ্ঞা ক্লারিফাই করে দিতে হয় যে এগুলো এগুলো থাকতে হবে। তো আমরা যে শুধু গ্যাস বলতে যে বাস্তব গ্যাস বোঝাচ্ছি, সেটার সাথে কিন্তু আদর্শ গ্যাসের একটা কমন একটা পার্থক্য আছে, সেটা আমি অলরেডি শুরুতে বলে ফেলেছি, তোমরা একটু মাথায় নিয়ে নাও। সেটা কি? সেটা হলো আদর্শ গ্যাসের কণাসমূহের মধ্যে প্রকৃতপক্ষে কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। আমি আবারও বলতেছি, আদর্শ গ্যাসের কণাসমূহের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না, এটা একটা মেজর পার্থক্য। এবং বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে। তো একটা ওয়ার্ড জেনে অন্তত তুমি যখন অধ্যায়টা শুরু করতেছো তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, তোমাকে যে আদর্শ গ্যাস পড়ানো হচ্ছে বা এখানে কি কি সূত্র আসতেছে, কেন আসতেছে। আচ্ছা, এটা গেল। এখন আমি এটা নিয়ে আর কথা বলবো না, এর পরের ধাপে আমি আসি। এর পরের ধাপ কি? পরের ধাপটা হলো আদর্শ গ্যাসের কি শুধু অতটুকুই সংজ্ঞা? না, আদর্শ গ্যাসের সংজ্ঞাটা হলো যে ধরো আমরা যদি অতি উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে গ্যাসের যে অস্তিত্ব কল্পনা করতে পারি, সেটাকে আমরা এখানে কি বলতে পারি, আদর্শ গ্যাস বলতে পারি। আমি আবারও তোমাদের বলতেছি, সেটা হলো যে অতি উচ্চ তাপমাত্রা মানে টেম্পারেচার অনেক হাই এমন একটা অবস্থা, এবং নিম্নচাপ মানে চাপের মানটা খুব কম, এমন অবস্থায় যদি আমরা কোনো গ্যাসীয় পদার্থের অস্তিত্ব আলোচনা করি, তখন তুমি বুঝতে পারবা হ্যাঁ এটা হলো আদর্শ গ্যাস। এটা একটা সংজ্ঞা। এখন তুমি বলতে পারো স্যার আমার আসলে এই সংজ্ঞাটা মনে রাখা কঠিন হয়ে যাচ্ছে বা বুঝতে পারতেছি না। আচ্ছা, এটা বুঝতেই হবে, কারণ এটা কিন্তু আদর্শ গ্যাসের আরেকটা বৈশিষ্ট্য। 2 নম্বর ব্যাপার যেটা, সেটা কি? সেটা হলো তোমাদের অনেকের বইয়ে, যারা বিভিন্ন লেখকের বই পড়ো তাদের জন্য আমি একটু বলি যে আদর্শ গ্যাসের আরেকটা সংজ্ঞা আছে, সেটা হলো যে গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র যোগ্যভাবে মেনে চলে। যোগ্য মানে এই ওয়ার্ডটা তোমাদের কাছে অনেক কঠিন লাগতে পারে, তাহলে এটা বাদ দিয়ে দাও। একই সাথে মানে যে গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র একই সাথে মেনে চলে, সে গ্যাসকে আমরা কি হিসাবে বলতে পারি, আদর্শ গ্যাস বলতে পারি। তাহলে তোমাকে আমি একটুখানি পার্ট পার্ট করে মনে করাই দিই। শুরুতে আমি কি বলছিলাম, আদর্শ গ্যাসের কণাসমূহের মধ্যে প্রকৃতপক্ষে কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না, একটা বৈশিষ্ট্য বলে ফেলছি। 2 নম্বর বৈশিষ্ট্য আমি কি বললাম, যে আদর্শ গ্যাস উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপে পাওয়া যায়। 3 নম্বরটা আমি কি বললাম, 3 নম্বরটা বললাম
এই ধরনের গ্যাসটা বয়েল এবং চার্লসের সূত্র যোগ্যভাবে বা একই সাথে মেনে চলে। দেখো তিনটা সূত্র অন্তত মানে তিনটা বৈশিষ্ট্য অন্তত তোমার মাথায় যখন আছে তখন কিন্তু তোমাকে এই ব্যাপারগুলো নিয়ে পড়ানো যায়। তা আমি একটুখানি বলতে যাচ্ছি যে আমাদের টপিকের নামটা আমি এখানে একটুখানি লিখে নিচ্ছি যে হ্যাঁ এটা হলো আদর্শ গ্যাস। আচ্ছা গেল। এখন কথা কি, এখন কথা হলো এই আদর্শ গ্যাসের মধ্যে আমি যে বলে ফেললাম যে হ্যাঁ আদর্শ গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, তো তোমার মাথায় আসতে পারে কি বলতেছেন বয়েলের সূত্র কি বা চার্লসের সূত্র কি, এই ব্যাপারটা তো আমি জানি না। তাহলে চলো আগে আমরা ক্লিয়ার করি যে বয়েলের সূত্র ব্যাপারটা কি। তাহলে দেখো এই জায়গায় আমি যেটা লিখতে চাচ্ছি যে বয়েলের সূত্র, তো প্রথমে একটু বলে রাখি এই যে আমি যে বয়েলের সূত্রটা ব্যবহার করব এটা কিন্তু কমপ্লিটলি শিওর যে এটা শুধু গ্যাসীয় কণার ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য, এছাড়া কিন্তু কোনোভাবেই প্রযোজ্য না। মানে তুমি ভাবতে পারো যে বয়েলের সূত্রের এখানে আপনি যেটা লিখতেছেন সেটা আবার কি অন্য জায়গায় ব্যবহার করবো না, আমরা গ্যাসেই শুধু ব্যবহার করব। তাহলে বয়েলের সূত্রের একটা গাণিতিক রূপ আছে, এটা লিখে বোঝানোটা আমার কাছে কম্পারেটিভলি ভালো মনে হয় এবং আমার বিশ্বাস তোমরা যদি খাতা কলম নিয়ে বসে থাকো, তুমি যদি এখন আমার কথা শুনে লেখো, তোমার কিন্তু এখন এটা মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষা হলে তুমি এটা উল্টাপাল্টা উদ্ভট তথ্য দিয়ে পরীক্ষায় কিন্তু নাম্বার কাটা যাবে না সেক্ষেত্রে। তাহলে বয়েলের সূত্রে এখানে জিনিসটা কি, বয়েলের সূত্রটা হলো ভি সমানুপাতিক 1/P। তার মানে এখানে পি মানে কি, পি মানে হলো প্রেসার, যেটাকে আমরা চাপ বলবো এই জায়গায়, আর ভি মানে কিন্তু ভেলোসিটি না, ভি মানে এখানে হবে হলো আয়তন। আচ্ছা ভালো কথা গেল, দুইটা জিনিস আসলো। এখন এই যে আমি হুট করে লিখে ফেললাম ভি সমানুপাতিক 1/P, তার মানে হলো চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। এইখানে একটু ভেজাল হয়ে গেছে। ভেজালটা হয়েছে কি, হঠাৎ করে আমি কোনো গ্যাসীয় কণা ক্ষেত্রে যদি বলি যে হ্যাঁ চাপ আয়তনের ব্যস্তানুপাতিক হলো না, কারণ তুমি যখন চাপ মেজার করবা তখন কিন্তু তোমাকে এটা নিশ্চিত করতে হবে যে একটা পাত্রের মধ্যে তুমি কিন্তু গ্যাসীয় কণাগুলোকে আবদ্ধ অবস্থায় রাখছো। তার মানে তুমি আবদ্ধ অবস্থায় না রেখে তার চাপটা কিভাবে মাপবা, মানে এটা তো প্রকৃতপক্ষে একদমই সম্ভব না। তোমার মানে ডেটাগুলো একটু আপ ডাউন করবে। হ্যাঁ তুমি বলতে পারো যে হ্যাঁ আমার চাপ নির্ণয় যন্ত্রের নাম যেন কি, চাপ নির্ণয় যন্ত্রের নাম হলো ব্যারোমিটার, তোমরা অনেকে এটা জানো। তো ব্যারোমিটার দিয়ে তুমি যখন চাপ নির্ণয় করতে যাবা তখন যে সমস্যাটা তুমি ফেস করবা সেটা হলো যে তোমার ওইখানে ডেটা কিন্তু একটু একটু করে আপ ডাউন করতেছে। কিন্তু আমরা জানি যে পদার্থবিজ্ঞান বা কেমিস্ট্রি যেখানেই তুমি বলো না কেন, ও আরেকটা কথা, এই অধ্যায়টা তোমরা কিন্তু কেমিস্ট্রিতেও হুবহু এইগুলো আলোচনা তো পাবাই, এর চেয়ে অনেক বেশি আলোচনা সেখানে আছে। তারপরে যতটুকু সম্ভব আমি তোমাদের এখানে কিন্তু বলে দিব। এখানে আমি যেটা বলছিলাম যে আমরা যখন কোনো কিছু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি তখন এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হলো ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে মানগুলো কিন্তু আপ ডাউন হওয়া যাবে না। এমন মানগুলোই বেশিরভাগ ব্যবহার করতে হবে যেই মানগুলা কিন্তু সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে, মানে খুব বেশি নড়চড় হচ্ছে না। তো আমার এখানে কথা হলো আমি যখন কোনো গ্যাসীয় মানে আমি যদি এই রুমের এখন চাপ নির্ণয় করতে চাই তাহলে দেখা যাবে কি, আমি এখানে যদি ব্যারোমিটার রেখে দিই, ব্যারোমিটার থেকে কিন্তু আমি একটা উচ্চতা পাবো, যে পারদ একটা নির্দিষ্ট উচ্চতায় যাবে, ওখান থেকে আমি বলতে পারবো যে হ্যাঁ এই ঘরের চাপটা এত। কিন্তু এখানে যদি তুমি অতি সূক্ষ্মভাবে খেয়াল করো যে এই জায়গায় যদিও এটার আহামরি পরিবর্তন হবে না, তার কারণ আপাতত ফ্যান বন্ধ এবং ঘরে কিন্তু বাতাস বইছে না, কিন্তু যদি বাতাস বইতে থাকে এমন একটা জায়গায় যে যদি আমি ব্যারোমিটার বের করে চাপ নির্ণয় করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু মানের আপ ডাউন হওয়ার সমস্যা আছে। তো এখন আমার কথা হলো তার মানে নিশ্চয়ই এখানে কিছু শর্ত আরোপ করতে হবে। যদি শর্ত আরোপ না করি সেক্ষেত্রে কিন্তু এই ভি সমানুপাতিক 1/P ঠিকভাবে লেখা যাবে না। তোমরা অনেকেই ভাবছো এত কথা বলার কারণ কি, তুমি যখন পুরো জিনিসটা বুঝতে পারবা যে বিজ্ঞানী বয়েল কি কি মানে শর্ত আরোপ করে এই সূত্রটাকে প্রতিষ্ঠিত করেছে, তখন কিন্তু তোমাকে যদি বিভিন্ন অঙ্ক বানায়ও দেওয়া হয় সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু এটা যাবেও না আসবেও না। তো চলো এখানে যে শর্তটা আরোপ করতে হবে সেটা হলো এখানে এম এর মানটা কি থাকবে, ধ্রুবক থাকবে। মানে আমি বলতে যাচ্ছি যে আমাদের ভি সমানুপাতিক 1/P এটা লেখার জন্য তোমাকে একটা জিনিস নিশ্চিত হতে হবে যে তুমি কোনো একটা আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাসগুলোকে আগে আবদ্ধ করে রাখবা এবং নিশ্চিত হবা যে তুমি যখন এই ব্যারোমিটার দিয়ে হোক যেভাবেই হোক তুমি মেজার করবা এটার প্রেসার, দ্যাট মিনস তোমাকে কিন্তু এটা নিশ্চিত হতে হবে যে কোনোভাবেই যাতে গ্যাস ওই পদার্থ থেকে বের না হয়ে যায়। তার মানে আবদ্ধ গ্যাসের ক্ষেত্রে কিন্তু বয়েলের সূত্রটা ব্যবহার করা সম্ভব, আবদ্ধ না হলে কিন্তু বয়েলের সূত্র ব্যবহার করা সম্ভব না। এরপরে তোমার অনেকেই মাথায় আসতে পারে যে স্যার যদি আমরা যেই পদার্থ মানে যেই পাত্রের মধ্যে গ্যাসগুলোকে আবদ্ধ অবস্থায় রেখেছি সেই পাত্রটা যদি তাপমাত্রা কন্টিনিউয়াসলি কোনো কারণে ইনক্রিজ হয় বা ডিক্রিজ হয় সেটা কি কণাগুলোর মধ্যে গতিশক্তির মধ্যে কি কোনোভাবে পরিবর্তন আনবে? আর সেই গতিশক্তির মধ্যে যদি পরিবর্তন আনে সেটা তো প্রেশারের উপরেও কিন্তু একটা ইফেক্ট ফেলানোর কথা। তার মানে আমরা এখানে বলতে পারতেছি যে আমাদের এখানে বললাম যে গ্যাসকে আবদ্ধ করলাম ঠিক আছে, কিন্তু যে পাত্রে রাখছি সেটা টেম্পারেচার ওই যে বললাম আস্তে আস্তে বাড়তেছে বা কমতেছে, এই ব্যাপারগুলো হলেও কি ভি সমানুপাতিক 1/P হবে না, কারণ গ্যাসীয় কণাগুলো যখন তাপ গ্রহণ
করবে এবং তাদের তাপমাত্রা যদি কোনো কারণে বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু তারা প্রচুর পরিমাণে ছোটাছুটি শুরু করবে এবং পাত্রের দেয়ালের গায়ে বিভিন্ন অংশে কিন্তু তারা চাপ প্রয়োগ করতে থাকবে এবং সেটাই কিন্তু আমরা ব্যারোমিটারেও কিন্তু ওইটার প্রভাবটা দেখতে পাবো, বা আমরা ওই পাত্রটা থেকে যদি কোনো রিডিং পাওয়ার যদি কোনো ব্যবস্থা করে থাকি সেক্ষেত্রে কিন্তু প্রেসারের মানটা বেড়ে যেতে পারে। আরেকটা জিনিস হলো, যদি পাত্রটা এমন হয় যে গ্যাসীয় কণাগুলো গতিশীল হয়ে সেটা যদি পাত্রে এমন অবস্থা থাকে, আমি একটু এখানে এঁকে দিই যে এইটা যদি একটা পাত্র হয় আর এইখানে যদি একটা নরমক্ষম পিস্টন লাগানো থাকে, সেক্ষেত্রে দেখা যাবে এই গ্যাসীয় কণাগুলোকে যদি আমি এখানে তাপ প্রয়োগ করি তারা গতিশক্তি প্রাপ্ত হয়ে এই পিস্টনকে কিন্তু উপরের দিকে উঠায় নিয়ে যেতে পারে। তো এখানেও কিন্তু একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, তার মানে তখন কি বয়েলের সূত্র লঙ্ঘিত হওয়ার কি ভয় আছে কিনা? হ্যাঁ, বয়েলের সূত্র তখন লঙ্ঘিত হওয়ার ভয় আছে। এই জন্য আরেকটা বিষয় যেটা তোমাকে নিশ্চিত করতে হবে যে এম এবং পি এই উভয় জিনিসটাই কিন্তু কি অবস্থায় থাকবে? কনস্ট্যান্ট অবস্থায় থাকবে। তাহলে এইবার আমরা কিন্তু বয়েলের সূত্রের একটা মোটামুটি বিবৃতি দাঁড় করাতে পারবো। তবে দাঁড় করানোর আগে আমি পুরো গল্পটা বলে নিলাম যে আসলে আমরা যখন বয়েলস এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই নিশ্চিত হতে হবে যে গ্যাসীয় কণার ভর অবশ্যই ধ্রুবক থাকবে এবং তাপমাত্রাও কি অবস্থায় থাকবে? ধ্রুবক অবস্থায় থাকবে। তাহলে এবার চলো আমরা এটার ব্যাখ্যাটা লেখার চেষ্টা করি। এটার ব্যাখ্যাটা হবে দেখো অনেকটা এইরকম যে তাহলে প্রথমে কি স্থির তাপমাত্রা, তুমি শেষ থেকে শুরু করবা, শেষ থেকে শুরু করে আস্তে আস্তে আসার চেষ্টা করবা। তো তুমি যখন বিবৃতিটা লিখবা তখন তুমি কি লিখবা? তো তুমি লিখবে স্থির তাপমাত্রায়, স্থির মানে একটা কনস্ট্যান্ট তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় কোনো, ঠিক আছে, কোনো নির্দিষ্ট মানেই হলো আমরা আবদ্ধ রাখছি নির্দিষ্ট ভরের গ্যাসের, ঠিক আছে, গ্যাসের আয়তন তার মানে বলতে ওই গ্যাসের ঠিক আছে, গ্যাসের চাপের, তারপরে এখানে 1/P থাকা মানে কি? এটা হলো ব্যস্তানুপাতিক। তো এখানে খেয়াল করে দেখো ব্যাপারটা ব্যস্তানুপাতিক। ওকে, তার মানে এই যে দেখো আমরা কিন্তু বয়েলের সূত্রটা লিখে ফেলেছি এবং অনেকেই আছো যারা বারবার মুখস্থ করার পরে আবার পড়ো, পরীক্ষার আগের দিন আবার পড়ো। তো এইরকম করে কিন্তু আসলে পারা যাবে না। কি পারা যাবে না? তুমি কিন্তু বারবার ওই শিখতে যে আবার তুমি ড্রপই করতে থাকবা। তো আমি একটা সহজ কথা বলি তোমাদের, এখানে কি করতে হবে সেটা হলো যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট গ্যাস, এই দেখো আমি এখান থেকে শুরু করছি, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের, তারপরে কোথায় আসলাম? এই জায়গায় আসলাম, আয়তন, তার বলতে আচ্ছা গ্যাসের না লিখলেও হবে, তার চাপের ব্যস্তানুপাতিক, আর দরকার নেই, তার চাপের ব্যস্তানুপাতিক। ওকে, এটা তাহলে আমাদের কি বয়েলের সূত্র, এবং বয়েলের সূত্রের জন্য কি কি ধ্রুবক থাকা লাগবে আই হোপ তোমরা এটা বুঝে গিয়েছো। এখন আমি এটার যে এই যে কন্ডিশনটা আমরা লিখলাম সেটা কিন্তু আমি এখানে বলে নিয়েছি, সেটা কিন্তু আমাদের এখানে কোনো তাপ বাড়তেছে এমন কোনো সিচুয়েশন কিন্তু এখানে রাখা যাবে না, মানে তাপ কিন্তু বাড়তেছে না। এখানে যদি এমন হয়, ধরো আমি একটুখানি প্র্যাকটিক্যালি বুঝাই ব্যাপারটা, সেটা হলো যে ধরো এই অবস্থায় এটার পাশে একটা আয়তন লেখা আছে, সেটা কি? V1। পাশে এরকম বিকারের গায়ে লেখা থাকে, তোমরা কেমিস্ট্রি ল্যাবে অনেকে দেখছো যে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পানি যাওয়ার পরে আমরা কিন্তু বলতে পারি যে পানির আয়তন কত মিলিলিটার, এবং তোমরা তো জানো মিলিলিটার সেটাও কিন্তু একটা আয়তনের একক। তো এইখানে যে ব্যাপারটা সেটা হলো যে এই যে আমি এখান থেকে V1 মানটা পাচ্ছি, তো আমার এখানে যেহেতু গ্যাসীয় কণা আছে, তো এই অবস্থায় গ্যাসীয় কণাগুলো কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে, ওই চাপকে আমরা এখানে কি দ্বারা প্রকাশ করতেছি, সেটা হলো P1। ওকে, এরপরে আমি কি করলাম? ধরো আমি নিজেই যেটা করলাম, আমি ধরে পিস্টনটাকে এই পজিশনে লিফট করলাম। তো এখন কি হলো? যখন আমি এটাকে লিফট করেছি তখন এটার অবস্থা হয়ে গেল হলো, এখন আয়তন কিন্তু এই জায়গায় রিডিং লেখা আছে V2, এবং আমি যে পদ্ধতিতে চাপ নির্ণয় করেছি সেখান থেকেও কিন্তু আমি চাপের মানটা পাবো, সেটা কি? P2। তো এখানে হইলটা কি, এখানে কি হবে? তো তুমি যদি রিডিংগুলোকে ডেটা অ্যানালাইসিস করো তখন তুমি দেখবা যে P1 এর মানটা P2 থেকে আসলে কি ছিল? বেশি ছিল। তার মানে গ্যাসীয় কণাগুলো যখন পুরো জায়গাটার মধ্যে ছড়িয়ে যাবে, আগে ওরা কম জায়গায় ছিল এই জন্য প্রেশারটা কম অ্যাপ্লাই করতেছিল, নর্মালি ভাবো। আর যখন ওরা বেশি জায়গায় ছড়িয়ে যাবে তখন কিন্তু ওরা অনেক বেশি মানে জায়গা পেয়ে যাবে। এই জায়গা পাওয়ার কারণে ওদের কিন্তু প্রেশারের মান কি হবে? কমে যাবে। তার মানে তুমি বলতে পারো যে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে P1 এর মানটা বেশি আর P2 এর মানটা কম, তার মানে চাপের পরিবর্তনটা আসলে কি হলো? তো আমরা বলতে পারবো চাপের পরিবর্তনটা আসলে ডিক্রিজ হলো, তার মানে এটা নিচের দিকে গতিশীল হলো। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। আমি কিন্তু প্রত্যেকটা বেসিক আলোচনা ঠিকভাবে করে যাচ্ছি এবং এখানে কোনো কিছু বাদ দিয়ে বলার চেষ্টা করতেছি না, কারণ অনেকেরই যেটা সমস্যা হয় সেটা হলো বই পড়েও বুঝে না, আবার ক্লাস শুনেও বুঝে না। তো দুইটা মিলে দেখা যায় কি পুরো টপিকটাকে কিন্তু হজবরল তার কাছে কিন্তু রয়ে আছে। এবং এত বেশি থিওরিটিক্যাল কথা বলার এইটাই কারণ, যখন একটা অঙ্ক বানানো হবে
তখন যারা এই ভিডিওটা দেখতেছে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করতেছে তাদের কিন্তু ব্রেনের মধ্যে অটোমেটিক্যালি অঙ্কগুলার ইকুয়েশনগুলা খেলা করবে যে হ্যাঁ এটা এইভাবে, এই জন্য আমি এটা করব, ওটা এইভাবে, এই জন্য এটা আমি এভাবে করব, যদি তোমরা আমাকে আসলে ফলো করো। আর আমার আসলে একজন খুব পছন্দের একজন স্যার ছিল আমার মানে পড়ালেখার জীবনে। তো উনি আসলে একটা কথা বলতো যে প্রফেসর সুলতান মাহমুদের একটা কথা ছিল যে ফলো ইউর টিচার আপ টু পিএইচডি। তো তোমাকে আসলে যদি কোনো কিছু কারো মাধ্যমে শিখতেই হয় তো একটা জিনিস তোমাকে সেটা মানতেই হবে যে সে যেভাবে তার চলন বলন যেরকম এরকম একটুখানি মেনটেন করো, তারপরে নিজের মতো পরিবর্তন করে আনার চেষ্টা করতে পারো। এই জন্যই এত কথা বলা। ওকে, তো তোমরা দেখো এই জায়গায় যে ঘটনাটা ঘটলো। এবার আমরা আয়তনের দিকে দেখি। যখন আমাদের আয়তন প্রথম দিকে কিন্তু কম ছিল এবং পরে যখন আমরা বেশি পরিমাণ জায়গা নেওয়া শুরু করি তখন কিন্তু আমাদের ভিডিও এর মানটা কি হয়, ইনক্রিজ হয়। তো তোমাকে যদি কেউ বলে যে ভাই এখানে আয়তনের পরিবর্তনটা কি হলো, আয়তন কিন্তু আগের থেকে বেশি পরিমাণ জায়গা নেওয়া শুরু করলো এবং বেশি পরিমাণ জায়গা নেওয়ার কারণে আমরা বলতে পারি যে আয়তনটা বাড়লো। তো তোমার এই সূত্রটা আপাতত বোঝার দরকার নাই, তুমি শুধু এই বক্সের জায়গাটুকু একটু ভালোভাবে খেয়াল করো এবং খাতায় নোট ডাউন করো, তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবা হইলটা কি। হইল যেটা সেটা হলো এটা নিশ্চিত করা হয়েছে যে এই আবদ্ধ জায়গা থেকে কোনো পরিমাণ গ্যাস বের হয় নাই, তার মানে এখানে ভরটা গ্যাসের কি ছিল, কনস্ট্যান্ট ছিল। এরপরে কি নির্দিষ্ট করা হয়েছে সেটা হলো এই গ্যাসীয় কণার ক্ষেত্রে এই তাপমাত্রা কি আছে, তাপমাত্রাটা হলো কনস্ট্যান্ট অবস্থায় আছে। তার মানে এখানে বাইরে থেকে কোনো সোর্স থেকে এখানে কোনো তাপ প্রয়োগ করা হয় নাই। এখন যেটা কথা সেটা হলো যে এতে চাপ এবং আয়তনের সম্পর্কের মধ্যে কি চেঞ্জ আসলো। তো দেখা গেল চাপটা যখন আয়তন বৃদ্ধি করা হয়েছে তখন কিন্তু চাপ কমে গেছে। এটাই কিন্তু বিজ্ঞানী বয়েল বলেছে যে আপনি একটা ঘটনার মধ্যে যখনই আয়তন বৃদ্ধি করবেন তখন কিন্তু চাপটা কমে যাবে। তো তার কথা কিন্তু ঠিক। এই যে ভি সমানুপাতিক 1/p, তার মানে দুইটা যদি দুই পজিশনে থাকে তখন আমরা কিন্তু একটার মান যদি বাড়ে তো আরেকটার মান কিন্তু কি বলি, কমে যায়। এটাই কিন্তু এখানে হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে ভি সমানুপাতিক 1/p, এটাকে যদি আমরা এখানে পরের লাইনটা এইভাবে লিখতে চাই যে সমান চিহ্ন দিয়ে দিই তখন কিন্তু একটা কনস্ট্যান্ট চলে আসবে। তাহলে এটা কি আসলো, তাহলে এটা আসলো ভি সমান কে ডিভাইডেড বাই পি। এখানে কে কি, কে হলো কনস্ট্যান্ট, কে এর মধ্যে অনেক কিছু লুকায় আছে। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে পরে আসি। তো এখন কথাটা কি, এইখান থেকে আমরা একটা অ্যানালাইসিস করলাম, একটা বাস্তবিক এক্সাম্পলে আসার চেষ্টা করলাম। এখানে আমি বলি যে আমরা নির্দিষ্ট ভর রাখতে বলছে, তবে এখানে আমরা কি ধরনের গ্যাস রাখবো এটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কীরকম, যেমন আমি এখানে এই এক্সপেরিমেন্টটা কিন্তু হাইড্রোজেন গ্যাস দিয়েও করতে পারি, অক্সিজেন গ্যাস দিয়েও করতে পারি, আমি নাইট্রোজেন গ্যাস দিয়েও করতে পারি, সেটা নিয়ে কোনো যায়ও না আসেও না। তো আমরা এখান থেকে এই লাইনটার পুরো এক্সপ্লেনেশনটা চিন্তা করলাম। এখন এই যে ঘটনাটা চিন্তা করলাম সেটা থেকে কিন্তু আমাকে আরও অনেক কিছু শেখানো যায়। মানে আমি বলতে চাচ্ছি আমরা এত যে কথা এক্সপ্লেইন করলাম বললাম, সেটা আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি করি সেখান থেকে কিন্তু আরও পারফেক্টলি বোঝা যাবে এবং এত কথা খরচ না করে কাউকে আমি সহজে কিন্তু এক্সপ্লেইন করে দিতে পারবো। এবং তোমরা একটা কথা ভালোভাবে মনে রাখবা, সেটা হলো পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে গ্রাফ আসে এবং সেই গ্রাফ থেকে কিন্তু 1 মার্ক 2 মার্ক করে প্রশ্ন আসে, কখনো ম্যাথ বানানো হয়, কখনো এমসিকিউ বানানো হয়। তাহলে চলো আমরা কিভাবে গ্রাফ করব সেটা আমি একটুখানি দেখায় দিই। ওকে, তো এইখানে আমি বলছি যে আমি তোমাদের এখন কিছু গ্রাফ শিখাবো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে কিভাবে সহজে এই কথাগুলোকে বোঝানো যায়। তোমার কাছে 2 বার মনে হতে পারে, বাট আমি চাচ্ছি তোমার এই সময়টা কাজে লাগুক। তো আমার সাথে আসো। এখন আমার দেখো যে আমি তোমাকে গ্রাফ শিখাতে গিয়ে কি করি, গ্রাফ শিখাতে গিয়ে আসলে আমি তোমাকে 2টা ইকুয়েশনের সাথে একটু ইউজ টু করতে চাই। সেটা হলো প্রথম যে ব্যাপারটা সেটা কি, y = mx। সো y = mx এটা কি, এটা তোমরা জানো, এটা মূলবিন্দুগামী সরলরেখা। মূলবিন্দুগামী সরলরেখা বলতে কি বোঝায়, আমি গ্রাফটা এঁকে দিই। দেখো এইটা হলো আমাদের এই যে মূলবিন্দুগামী সরলরেখা। তুমি এখানে y অ্যাক্সিসে ওকে দাও, x অ্যাক্সিসে হয়ে গেল। মূলবিন্দুগামী সরলরেখা দেখতে এরকম হয়। এখন এইটা কেন শিখাচ্ছি, এটার উপকারিতা কি, এটা এখনই তুমি বুঝতে পারবা। তবে আরেকটা জিনিস শিখায় নিই, y = m/x। এটারও গ্রাফ কিন্তু তোমাকে শিখতে হবে। এটা দেখতে কিরকম হয় জানো, এইটা দেখতে কাইন্ড অফ হলো একটু প্যারাবোলার মতো এইভাবে করে যাবে। মানেটা কি, মানেটা হলো আমি এখানে 2টা পয়েন্ট নিই তোমার বোঝার স্বার্থে। যেমন ধরো আমি এখানে একটা পয়েন্ট নিতেছি, ধরো 2,4, আমার মন চাইছে আমি নিছি। এটার মানে কি, এটার মানে হলো x অক্ষ বরাবর 2 আর y অক্ষ বরাবর কত, 4। এখন যখন আমি ধরো এইখানে আরেকটা পয়েন্ট নিই, এই পয়েন্টটায় আমি কি করব, এই পয়েন্টটায় আমি ধরো এখানে নিলাম হলো 4,2।
কেন নিলাম? কারণ দেখো আমার কিন্তু ওই পয়েন্ট থেকে তুমি যদি চিন্তা করো আমি কিন্তু ডানে গিয়েছি, ডানে যাওয়ার কারণে আমার এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালুটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আমার ওয়াই অ্যাক্সিস বরাবর মানটা কি হয়েছে? কমে গেছে। কারণ দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর আগে আমার মান কত ছিল? 4, আর এখন আমার মান কত? 2। তার মানে 4 থেকে 2 আসলাম, আর এক্স এক্স বরাবর কি হয়েছে দেখো? 2 থেকে 4। তার মানে কিন্তু আমরা বলতে পারি যে এই গ্রাফটা আসলে আমাদেরকে একটা জিনিস এক্সপ্লেইন করে দিতে পারতেছে, সেটা হলো যে যখন এক্স এর মান বৃদ্ধি পাচ্ছে, মানে এক্স এর মান বৃদ্ধি পাওয়া মানে কিন্তু কি বৃদ্ধি পাওয়া? ডেল এক্স এর মান বৃদ্ধি পাওয়া। ডেল এক্স এর মান যখন বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু আমাদের ডেল ওয়াই এর মানটা কিন্তু নেগেটিভ দিকে চলে যাচ্ছে। দেখো একটু ভালোভাবে খেয়াল করে দেখো, কথাটাকে চিন্তা করো, কি বললাম। গ্রাফটা যখন তোমার মাথায় অ্যানালাইসিস হয়ে যাবে তখন কিন্তু তুমি ইজিলি এটা বলতে পারবা এবং বুঝতেও পারবা। তো আই হোপ তুমি বুঝেছো, লাগলে পিছে যে দেখো। এখন চলো আমরা এই মূল ইকুয়েশনে চলে আসি। তো আমাদের মূল ইকুয়েশনটা কি ছিল? আমাদের মূল আগের যে গ্রাফটা আছে, প্রথম গ্রাফটা তো সরল রেখার, পরের গ্রাফটাকে কি শেপ বলা হয়? পরের গ্রাফটা হলো প্যারাবোলার মতো, ঠিক আছে? প্যারাবোলা এটা কাইন্ড অফ পরাবৃত্তের মতো গ্রাফ মতো, বাট পুরোপুরি যে মিলেছে ব্যাপারটা এরকম না। পরাবৃত্তের আরও অনেক শর্ত আছে, বাট এখানে একটা জিনিস বোঝানো যাচ্ছে যে পরাবৃত্তের মতো। ওকে, আচ্ছা। তো এখন আমরা এই জায়গায় আসি, মূল আলোচনায় আসি যে আমাদের এখানে কি ছিল? ভি সমানুপাতিক 1/p। এইটা আমরা কনভার্ট করে কি লিখলাম? ভি ইজ ইকুয়াল টু k/p। এটাকে আমরা ওই গ্রাফে কনভার্ট করার চেষ্টা করব। কিভাবে? খেয়াল করো, ভি এর বদলে আমরা এখানে এই নিচে কি দেখা যায়? ওকে, ভি এর বদলে আমরা এখানে কি চিন্তা করতে পারি? ওয়াই চিন্তা করতে পারি। তারপরে কি করতে পারি? তারপরে হলো কে এর বদলে আমরা কি চিন্তা করতে পারি? এম চিন্তা করতে পারি। আরেকটা জিনিস কি? 1/p। আমি আবারও বলছি, 1/p এর বদলে আমরা এখানে কি চিন্তা করতে পারি? এক্স চিন্তা করতে পারি। তো আমি যা যা চিন্তা করেছি আমি কিন্তু তাই তাই এখানে এখন লিখবো। কিরকম? যেমন আমি এইটার পাশে যখন আমি গ্রাফটা ড্র করার চেষ্টা করব, আমি ভি কে ওয়াই কল্পনা করেছি, তার মানে আমি এখানে কিন্তু ভি দেব। আমি 1/p কে এক্স কল্পনা করেছি, তাহলে আমি এখানে কি দেব? 1/p দেব। এবং যেহেতু এটা ওয়াই সমান mx এর মতো হয়ে গিয়েছে, তার মানে আমি এখন এইটা আঁকবো। তো এটার মানেটা কি? এটার মানেটা হলো যে আমার 1/p এর মান যত ইনক্রিজ হবে, মানে আমি এই সেন্টার থেকে চিন্তা করি, আমার 1/p এর মান যত ইনক্রিজ হবে আমার ভি এর মানও কিন্তু তত কি হবে? রাইজ করবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক একইভাবে কিন্তু আমরা এটাকে উল্টায়ও চিন্তা করতে পারি। উল্টায় চিন্তা কি? উল্টায় চিন্তা হলো আমি এটাকে, যেমন আমি এই জায়গায় ভি লিখছিলাম, তো আমরা এটাকে কি লিখব? 1/v। আর আমি এখানে কি লিখব? পি লিখব। এক্স অ্যাক্সিসের জিনিস ওয়াই অ্যাক্সিসের জিনিস এক্স অ্যাক্সিসে দিলেও কিন্তু গ্রাফের প্রকৃত পক্ষে দেখতে তেমন একটা পরিবর্তন হবে না। হ্যাঁ, একটা জিনিসের পরিবর্তন ডেফিনেটলি হয়, সেটা হলো এখানে এম এর কারণে যে থিটার মানটা, মানে আমরা m = tan থিটা লিখি, যারা সরল রেখা ম্যাথমেটিক্যালি ভালো জানো তারা এটা ভালো বুঝবে যে m = যে আমরা tan থিটা লিখি, সেই থিটার মান এখানে যত ছিল ওখানে কিন্তু তত হবে না, একটু চেঞ্জ হয়ে যাবে। কেন হবে এটা কখনো আবার সুযোগ পেলে বলবো নি, বা তোমরা একটু চিন্তা করো, কিছু তো তোমার ভাবতে হবে। কিন্তু এদের দেখতে কাইন্ড অফ কিন্তু ওই ওয়াই সমান mx-ই হবে। তো এটার আবার তুমি যদি ব্যাক ক্যালকুলেশন করে তুমি যদি চাও যে আপনি এটা লিখছেন, এটার একটু প্রুফ বলেন যে এমন কেন এমন কেন, আচ্ছা আমি বলি। যেমন ধরো আমরা এই সেন্টার, এই জায়গাটার কথা ভাবি, চলো এই জায়গাটার যেহেতু সেন্টারের সাথে আমি একদম অ্যাটাচ করে দিছি, তো ওই কনসেপ্টে আমরা কিন্তু বলতে পারি এখানে 1/v = অ্যাকচুয়ালি কত? 0। তাহলে তুমি কিন্তু দেখো এটাকে যদি উল্টায় দাও তাহলে এখানে কত হবে? 0/1 ছিল, সেটা কি হয়ে যাবে? 1/0 হয়ে যাবে। তার মানে এখানে মূলত তোমার ভি এর মানটা কত আসতেছে? ভি এর মানটা হলো অসীম আসতেছে। যখন তোমার ভি এর মানটা অসীম, তুমি একটু চিন্তা করো 1/v = 0 মানে কি? ভি এর মান অসীম মানে আয়তন কি? অনেক বৃহৎ জায়গা, এত বড় জায়গা। তখন তুমি চিন্তা করো 1/v যখন 0, মানে যখন 1/v 0, তখন পি এর অবস্থাটা কি? তখন দেখো তোমার এখানে পি এর মানটা কত? 0। তার মানে আমি বলতে চাচ্ছি এইখানে 0 কেন, বা এখানে ভি = তাহলে কত আসছে? অসীম। ভি = অসীম মানে কি? অনেক বড় জায়গা। সামান্য পরিমাণ গ্যাস, নির্দিষ্ট পরিমাণ গ্যাস যদি তুমি অনেক বড় জায়গার মধ্যে ছড়ায় দাও, যেমন ধরো তুমি অনেক বড় বলতে কি বোঝাতে যাচ্ছ? যেমন তুমি কোনো একটা সমুদ্র সৈকতের সামনে ছড়ায় দিলা, সমুদ্র সৈকতের একটা এরিয়া তুমি ধরে নিলা যে
ফিক্স করে দিলা। আচ্ছা ওটা আমি অনেক জটিল বলে ফেলতেছি। তুমি একটা বিল্ডিং এর কথা ভাবো, পুরো একটা বিল্ডিং আকৃতির একটা জায়গা, সামান্য পরিমাণ গ্যাস, একেবারেই সামান্য পরিমাণ গ্যাস তুমি পুরো বিল্ডিং এর মধ্যে ছড়ায় দিলা, তখন ওই গ্যাস কি প্রকৃতপক্ষে ওই পুরো বিল্ডিং এর উপর প্রেসারের তেমন কোনো প্রেসার দিতে পারবে? তেমন কিন্তু কোনো প্রেসার দিতে পারবে না। এর জন্য কিন্তু ওই জায়গাটায় আমরা আসলে কত চাপ কল্পনা করব, তখন আমরা বলবো যে হ্যাঁ এটা বলতে পারি 0 ATM চাপ, সমস্যা নাই তো। মানে আমি এখানে যে গ্রাফটা তোমার জন্য এঁকে দিয়েছি সেই গ্রাফটারই কিন্তু আমি এখানে একটা অ্যানালাইসিস করে একটু তোমাকে বললাম যে আমি আসলে এখানে সেন্টার থেকে কেন এটা দিয়েছি। তো তোমাকে আমি একটা বুঝালাম, তুমি পরেরটার একটা থিওরিটিক্যাল কনসেপ্ট ডেভেলপ করো, উপর নিচ যাই হোক। ওকে, আমি আর এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা এইখানে এটাও তো আছে যে ঢাল দিয়ে যদি আমরা চিন্তা করি, ঢালের মান তো সূক্ষ্মকোণ যেহেতু আসছে, সেক্ষেত্রে এটা সমানুপাতিক সম্পর্ক, তাই না? এখানে মূলত হ্যাঁ ব্যাপারটা হলো যে যেহেতু আমরা এখানে 1/p এর বদলে x ধরেছিলাম, তার মানে আমরা বলতে পারি যে এই যে আমাদের y ইজ প্রপোর্শনাল কিন্তু x। এটার মানেটা কি? এটার মানে হলো যে যেহেতু আমাদের এখানে 1/p মানে কি ছিল, এটাই যদি আসি 1/p আর v পরস্পর কি সমানুপাতিক, তার মানে 1/p এর মান যত বাড়বে, ঠিক আছে, v এর মানও কিন্তু কি হবে তত বাড়বে। মানে উল্টা করে চিন্তা করলে p এর মান কমবে আর v এর মানটা বাড়বে। আচ্ছা এই গ্রাফ থেকে এটা কনসেপ্টটা বোঝানোর থেকে আমি এক কাজ করি, ওই যে y m/x ওই গ্রাফে চলে যাই, তাহলে ব্যাপারটা আরো ইজিলি বোঝা যায়। ইজিলি যেমন আমি এখানে লিখে নিচ্ছি যে আমার এখানে v কি k/p। তো আমি আগে যেটা ডিসাইড করব, v এর বদলে আমি এখানে y দিলাম, k এর বদলে আমরা যেটা করতে পারি সেটা হলো আগেরবার আমি k এর বদলে সরাসরি m দিয়েছিলাম আর 1/p এর বদলে দিয়েছিলাম x। এইবার আমি k এর বদলে m দেব আর p এর বদলে আমি x দেব। মানে আমি বলতে চাচ্ছি যে y m/x। তো এইখানে যদি আমরা ব্যাপারটা আনি তাহলে আমার x অ্যাক্সিস বরাবর কি আসতেছে p আর y অ্যাক্সিস বরাবর কি আসতেছে v। এইটার একটা জলছাপ এই ইয়াতে গেলে তখন একটুখানি ইমাজিন করে বোঝা যায় যে হ্যাঁ ব্যাপারটা আসলে কোন দিকে ছড়াচ্ছে। তো আমি এখানে বলতে চাচ্ছি যে আমার এখানে x এর জায়গায় যেহেতু কি দেওয়া p দেওয়া, y এর জায়গায় কি দেওয়া v দেওয়া, তার মানে কিন্তু ওই কোণারে আমি একটা গ্রাফ যে দেখাইলাম কিছুক্ষণ আগে সেটাই কিন্তু আমি একটা সেম কনসেপ্ট ডেভেলপ করেছিলাম। কনসেপ্টটা কি ছিল যে আমার যখন x শুরুর দিকে একটা মান ছিল হলো 2,4, পরবর্তীতে মানটা কত 4,2। তার মানে কি? তার মানে হলো আমার x এর মান যখন বাড়লো y এর মান কিন্তু ওই অনুপাতেই কি হয়েছে কমে গেল। তো এখানেও কিন্তু সেম ঘটনাটা ঘটতেছে। তার মানে আমার যখন প্রেসারের ভ্যালুটা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমি যখন ডান দিকে যাচ্ছি মানে আমি প্রেসারের ভ্যালুটা বৃদ্ধি করতেছি, তখন কিন্তু আমার ভলিউমটা কি হবে ডিক্রিজ হবে। এবং এইটা বোঝার জন্য আমি কিন্তু একদম শুরুর দিকে একটা কনসেপচুয়াল একটা এই যে আমি একটা কি কল্পনা করেছিলাম, এটা একটা বক্স কল্পনা করেছিলাম। তো এই বক্সটাকে আমি একটা নরমক্ষম পিস্টন দিয়েছিলাম। আমার এই পিস্টনটা কি অবস্থায় ছিল? আমার এই পিস্টনটা জায়গা থেকে কোন দিকে যায়, উপরে নিচে উঠানামা করতে পারে। তো আমি এখানে কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাস তোমরা কল্পনা করতে পারো আমি ধরে এখানে রেখেছি। তো আমার এই হাইড্রোজেন গ্যাস রাখা অবস্থায় এখন আয়তন কত v1। তো ও কি একটা প্রেসার দিচ্ছে। তো আমি যদি কোনো কারণে বাহ্যিক হোক কোনোভাবে হোক পিস্টনটাকে যদি এটাকে নিচের দিকে নিয়ে আসি, মানে বাইরে থেকে কোনো কাজ করে যদি নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু এই গ্যাসীয় কণাগুলো যখন কম জায়গার মধ্যে খুবই আঁটোসাঁটোভাবে থাকবে, তখন কিন্তু তারা প্রচুর পরিমাণে দেয়ালের দিকে প্রেসার প্রয়োগ করা শুরু করবে। এবং সেম জিনিসটাই কিন্তু এখানে এক্সপ্লেইন করা হচ্ছে যে আমাদের এখানে প্রেসারের মানটা যত বৃদ্ধি পায়, ভলিউমের মানটা গ্রাফের দিকে তুমি তাকাও, প্রথমে এক্স অ্যাক্সিসের দিকে তাকাও, পরে কিন্তু ওয়াই অ্যাক্সিসের দিকে তাকাও, সেম সিচুয়েশন কিন্তু ডেভেলপ হচ্ছে। তার মানে প্রেসার বাড়তেছে, ভি এর মানটা কিন্তু কমে যাচ্ছে। ওই কথাটাকে একটু মনে রাখো, প্রেসার বাড়তেছে, ভি এর মানটা কমে যাচ্ছে। তাহলে আসো আমার এখানে এক্স অ্যাক্সিস বরাবর আমার এখানে 1/p এর একদম স্টার্টিং ডেটাটা কত? আমার এখানে 1/p এর স্টার্টিং ডেটাটা হলো 1/p কত 0। তো তোমরা এই উপরের এক্সপ্লেনেশন থেকে হয়তো বা একটু আইডিয়া পেয়েছো যে 1/p যখন 0, তখন কিন্তু আমার p কি হয়ে যাচ্ছে অসীম হয়ে যাচ্ছে। অসীম মানে কি? অসীম মানে হলো এরর, এরকম একটা চিহ্ন আমরা এখানে মন গড়া দিয়ে দিই। তো আবারও আমি বলবো, যখন আমাদের v এর মান ইনফিনিটি ছিল তখন কিন্তু আমাদের p এর মানটা কি ছিল 0 ছিল। তো আমি এখানে আসি, এখানে এসে আবার বলতেছি আমার যখন 1/p = 0 তখন কিন্তু আমার p কি ইনফিনিটি। p ইনফিনিটি মানে কি? অসীম চাপ, অসীম চাপ। এবং তুমি দেখো যখন আমার p এর মান ইনফিনিটি তখন আমার v এর মানটা কত
জিরো। তার মানে গ্যাসীয় কণাগুলা যদি খুবই আঁটোসাঁটো ভাবে, এই যে আমি এখানে যে ইয়াটা তোমাদের দেখাইছিলাম যে একটা সিলিন্ডার আকৃতির মানে বক্স যে দেখাইছিলাম, সেখানে পিস্টনটা যদি নামাইতে 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 আমি যদি একদম লেভেল করে ফেলি, ওই গ্যাসীয় কণাগুলোকে যদি আমি খুবই অল্প মানে ভি সমান জিরো মানে কি একদম জিরো মানে তো নাই, মানে পকেটে টাকা নাই এরকম অবস্থাকে আমরা জিরো অবস্থা বলি। তার মানে হলো এখানে কোনো গ্যাস রাখার কোনো যদি জায়গা না দেই, তখন আমার এখানে কি পরিমাণ প্রেসার ডেভেলপ করতে হবে, অসীম পরিমাণ প্রেসার ডেভেলপ করতে হবে। মানে আমি আস্তে আস্তে পিস্টনটাকে কোন দিকে নিয়ে যাব, নিচের দিকে নিয়ে যাব, এবং আমার ভি এর মানটা কন্টিনিউয়াসলি কমবে আর পি এর মানটা কন্টিনিউয়াসলি অনেক বেড়ে যাবে। যাই হোক, তোমরা অনেকেই ভাবতে পারো এত ছোট একটা কথা নিয়ে এত কথার কেন দরকার। হ্যাঁ, আবারও মনে করাই দিচ্ছি, এত কথার এই জন্যই দরকার, ফিজিক্সকে ফিল করে যদি যেতে পারো তখন তুমি পরীক্ষার হলে প্রশ্ন যেভাবেই দেয়া হোক না কেন তোমার পক্ষে কিন্তু আনসার করা কোনো ব্যাপার হবে না। আর যদি ব্যাপারটা এমন হয় যে তুমি প্রত্যেকটা শুধু ওই যে সূত্র লিখে দিলাম P1 V1 = P2 V2 ছক্কা, তারপরে আমি মনে করো যে একটা শর্টকাট ফর্মুলা লিখে দিলাম গোয়ার অঙ্ক রদের অঙ্কে, এইটা এমনে হয় অমনে হয়, ওই আমি অনেক ফিজিক্স পারি, বিশ্বাস করো তোমাকে যদি সামান্য একটুখানি ঘুরায় কনসেপ্ট দিয়ে দেওয়া হয় তুমি কিন্তু আর বলতে পারবা না। সো আমি এখানে যেটা বলতে চাচ্ছি, আমার কথা অনেক ফাস্ট মনে হতে পারে, তোমরা প্রয়োজনে ভিডিও স্লো করে নিও। আমার এখানে যেটা মূল কথা সেটা হলো, আমি যখন এতগুলা কথা বললাম তোমাকে শেষে কিন্তু আমি একটা সামারাইজ কথা শেষ করব, মানে আমি শেষে একটা ইজি কথাও কিন্তু বলে দেব, যেটা থেকে কিন্তু তোমার ব্রেইনে মূল কথাটা থাকবে। তবে মূল কথা কিন্তু ওইটাই যে প্রেসার বাড়লে ভলিউম কি হবে, কমে যাবে, এটা কিন্তু থেকে যাবে। তা আগে অনেকগুলা কথা একটু শুনো, সময় নাও, খাতায় লেখো, এখানে সবগুলা ডিটেলস আছে, চিন্তা করার চেষ্টা করো, এই গ্রাফ এমনে হলো কেন, ওই গ্রাফ এমনে হলো কেন, তুমি কিন্তু বুঝতে পারবা। তো আমার এখানে উদ্দেশ্যটা কি ছিল, আমার এখানে উদ্দেশ্য ছিল তোমাকে একটা বাস্তবিক উদাহরণ দেওয়া, সাথে কি ছিল তোমাকে গ্রাফের সাথে পরিচিত করানো, এবং গ্রাফ কিভাবে আঁকতে হয় এটা সম্পর্কে একটা ধারণা দেওয়া। আমার বিশ্বাস আমি এই ধারণাটা তোমাদের দিতে পেরেছি। আমার শুধু কথা হলো, যখন তোমাকে কোনো কিছু গ্রাফ ড্র করতে বলবে তুমি শুধু এইটা নিশ্চিত হবা, যেমন এখানে ভি এর বদলে আমি কি দিয়েছিলাম, ওয়াই দিয়েছিলাম, কে এর বদলে কি দিয়েছিলাম, এম দিয়েছিলাম, 1/p এর বদলে আমি কি দিয়েছিলাম, এক্স দিয়েছিলাম, তখন কিন্তু গ্রাফটা দেখতে কি হয়েছিল, গ্রাফটা একটা মূল বিন্দুগামী সরলরেখা ছিল। কিন্তু যখন তুমি এই যে আমি আবার এটাকে কি, ওই যে আমাদের সবচেয়ে পরিচিত যে প্যারাবোলিক টাইপের যে গ্রাফটা, সেটা হলো y = m/x, তার মানে আমি p এর জায়গায় কিন্তু কি নিয়েছি, x নিয়েছি। তো y = m/x এর গ্রাফটা ঠিক দেখতে যেমন মনে হবে, তোমাকে কিন্তু এই ধরনের গ্রাফটাই এখানে ড্র করতে হবে। আই হোপ তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমি পরের কথায় আসি। কি কথা, সেটা হলো এখনো একটা মেজর একটা গ্রাফ আমি এখনো স্টিল আঁকি নাই। মেজর গ্রাফ আঁকি নাই, এটা আবার কেমন কথা? হ্যাঁ, মেজর গ্রাফই আঁকি নেই। আমি এতক্ষণ ধরে যা যা এঁকেছি, যা যা বলেছি, সেখানে একটা খুবই সূক্ষ্ম একটা বৈশিষ্ট্য কিন্তু মিস হয়ে গেছে। সেটা কি, সেটা হলো যে তোমরা এখানে খেয়াল করে দেখো, আমাদের এখানে কি ছিল, ভি সমান k/p। তো আমার এখানে যদি আমি চিন্তা করো যে আমি যদি পিভি = কি লিখি, কে লিখি, এইটার মিনিংটা কি, হোয়াট ডু ইউ মিন বাই পিভি = কে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে তুমি যদি চিন্তা করো, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো একটা ঘটনায়, এই বয়েলের গ্যাসীয় কণার ঘটনায় চাপের মান আর আয়তনের মান তুমি যদি গুণ করো, যে রেজাল্টটা পাবা সেটা কিন্তু কে মানে কি, কনস্ট্যান্ট। কোনো একটা এক্সপেরিমেন্টে তুমি একটা নির্দিষ্ট মুহূর্তে চাপের মান এবং আয়তনের মান যদি গুণ করো, যা পাবা সেটা সবসময় সেম হবে। এটা আবার কেমন কথা? লেটস সি হিয়ার। এখানে আমি বলতে চাচ্ছি যে ধরো এই বিন্দুতে আমি ওই যে তোমার এখানে ভিকে আমি এখানে মিটার কিউবে দেই, আর পিকে ধরো আমি এখানে প্যাসকেলে দিয়ে দিলাম, কোনো ঝামেলা না যাই, কারণ তোমরা জানো যে চাপের এসআই পদ্ধতিতে একক হলো প্যাসকেল, তো আমি এটা এখানে প্যাসকেলে দিয়ে দিলাম। এখন একটু চিন্তা করো যে ওখানে কিন্তু বলা হয়েছে যে ভি সমানুপাতিক 1/p, তার মানে হলো প্রেসার যে পরিমাণ বাড়বে ওই একই অনুপাতে কিন্তু আয়তন কমে যাবে। এটার আবার মানে কি? এটার মানে হলো, আচ্ছা একটা ছোট অঙ্ক করি, চলো। ছোট অঙ্ক কিরকম, যেমন ধরো যে আমার এখানে রেজাল্টে ধরো আমার এখানে 2,4, এখন ধরো এই জায়গায় কেউ দিয়ে দিল যে 4,x, তাহলে মানেটা কি? মানে হলো ধরো এই বিন্দুটার নাম আমি দিলাম এ, আর এই বিন্দুটার নাম আমি দিলাম হলো বি। তাহলে এ বিন্দুতে আমার প্রেসার হলো 2 প্যাসকেল, ভলিউম হলো কত, 4 কিউবিক মিটার।
বি বিন্দুতে আমার প্রেসার হলো 4, তাহলে ভলিউম কত হবে এটা আমাকে বের করতে বলছে। তো আমি এটা বের করব কিভাবে? এটা বের করার জন্য আমাকে আবার কোথায় ফিরে যেতে হবে? পিভি ইজ ইকুয়াল টু কে। তার মানে এটা কি? তার মানে হলো এইটাকে যদি আমরা এক্সপ্লেইন করে লিখতে চাই তাহলে যেটা আসবে সেটা হলো যে P1 V1 ইজ ইকুয়াল টু কত? P2 V2 ইজ ইকুয়াল টু P3 V3। মানে এইটার কথার মানেটা যা ছিল সেটাই, যে একটা নির্দিষ্ট মুহূর্তে যে প্রেসার আর ভলিউম পাওয়া যাবে তাদের গুণফল এবং অপর একটা নির্দিষ্ট মুহূর্তে যে প্রেসার আর ভলিউমের যে গুণফল পাওয়া যাবে তাদের গুণফল, এরকম যতবার যে কোনো নির্দিষ্ট মুহূর্তে ওই একটা এক্সপেরিমেন্টে যতবার ডেটা নেওয়া হবে প্রত্যেকবার কিন্তু গুণফলগুলো কি হবে? ইট রিমেইন কনস্ট্যান্ট। অ্যাকর্ডিং টু দিস এক্সপ্লেনেশন, অ্যাকর্ডিং টু দিস সিচুয়েশন, আমরা কিন্তু এখানে কি বলতে পারি যে হ্যাঁ তার মানে আমাদের এখানে 2 আর এখানে হলো 4, আমরা এ বিন্দুর ডেটাটা নিয়েছি, আর এখানে 4 আর x এদের গুণফল কিন্তু কি হবে? সমান হবে। তখন তুমি বলতে পারো যে এখানে আমার 4 আর 4 কাটা যায়, আর তুমি কিন্তু তখন রেজাল্ট কি বলতে পারো? 2। তার মানে 2, আর এটা y অ্যাক্সিসের ডেটা, তার মানে তুমি এখানে কি বলবা? মিটার কিউব। একটা গ্রাফ থেকে যখন তুমি ব্যাপারটা ক্লিয়ার করলা তখন দেখো তোমার 2 থেকে 4 হয়েছে, তার মানে তোমার আয়তনটা, তার মানে তোমার চাপ কি হয়েছিল? দ্বিগুণ হয়েছিল। তুমি চিন্তা করো প্রথমবার আয়তন কত ছিল? 4, পরের বার আয়তন কত হয়ে গেল? 2। তার মানে কি চাপ দ্বিগুণ হওয়ার সাথে সাথে আয়তন কি দ্বিগুণ এর উল্টা, তার মানে কি অর্ধেক হয়ে গেছে। তার মানে 4 ছিল 2 হয়েছে, তার মানে ডেফিনেটলি কত হয়েছে? ওইটা দ্বিগুণ হয়েছে, এইটা অর্ধেক হয়েছে। তার মানে একটা এক্সপেরিমেন্টে যদি তোমাকে ধরো মুখে মুখে তুমি ইউ ক্যান সলভ ম্যাথ, মুখে মুখে কেমনে করবা? ধরো একটা ঘটনা, তাপমাত্রা কনস্ট্যান্ট আছে আর এই অবস্থায় তোমাকে বলল যে আবদ্ধ গ্যাসের চাপ 16 গুণ হয়েছে, তাহলে আয়তন কয় গুণ হবে? ওটা 16 গুণ, 16 রে তাহলে কি করে দেবা? ওটা 16 গুণ হয়েছে। দেখো এখানে যেমন ঘটনাটা কি ছিল? চাপ দ্বিগুণ হয়েছে, আয়তন অর্ধেক হয়েছে। তাহলে কোনো একটা জিনিস যদি 16 গুণ হয় তাহলে পরেরটা কি হবে? 1/16 গুণ হয়ে যাবে। একদম সিম্পল একটা কথা। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা আসলে এতক্ষণ যেটা বলতেছিলাম যে আমাদের বয়েলের সূত্রে যদি চাপ তুমি 16 গুণ করো আয়তন তাহলে 1/16 হবে। চাপ যদি তুমি দেখা যায় 4 গুণ করো তাহলে তোমার এখানে যেটা হবে যে 1/4 হবে। মানে যেটা বলবা তুমি একটাকে যত গুণ করবা অপরটা কিন্তু অটোমেটিক্যালি 1/, অত হয়ে যাবে। এটা একটা নর্মাল সেস, মানে দ্বিগুণ হলে হাফ হয়, এই কথাটা সবার মাথায় থাকে। 3 গুণ হলে 1/3 হবে। তবে এই কনসেপ্টটা কিন্তু তখনই সত্য হবে যখন কি তাপমাত্রা একই হবে। এটা গেল, এটা একটু তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। এখন আমি যেটা বলতে চাচ্ছি, মানে আমি একটু পরিষ্কার করে নিয়েছি যাতে অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছিলাম, একটু ফ্রেশনেস নিয়ে আবার আমরা একটা জিনিস শুরু করি। যেমন আমাদের এখানে মূলত একটা কথা আমরা কি লিখেছি সেটা হলো যে ভি সমানুপাতিক কি 1/p ছিল, ঠিক আছে? সেখান থেকে আমরা কি করলাম? আমরা যেটা করলাম সেটা হলো ভি ইজ ইকুয়াল টু লিখলাম হলো k/p। তারপরে কি আসলো? তারপরে আসলো হলো পিভি ইজ ইকুয়াল টু কি কে। তো তোমরা একটু মাথায় রাখো যে এই যে আমাদের যে এখানে পিভি ইজ ইকুয়াল টু কে আসলো, ওকে ফাইন। তো পিভি ইজ ইকুয়াল টু কে, এটার মানে কি? এটা আমি যেটা বলতেছিলাম যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে পিস্টনে প্রেসার আর ভলিউমের গুণফল সবসময় ধ্রুব হবে যদি তাপমাত্রা আর ভর সেম রাখতে পারো। তো এখন আমার কথা হলো যে তাহলে এই ব্যাপারটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে কিভাবে আঁকবো? মানে যেটা আমি বলতেছিলাম ওই সময় কিন্তু আমি গ্রাফ নিয়ে অনেকগুলা কথা বলছি। আমার কাছে মনে হয় অনেকের মনে হবে যে এত কথার কি দরকার, বাট বিলিভ মি, ফিজিক্স হলো একটা ইমাজিনেশন করার জায়গা। এটা তুমি যদি শুধু গাণিতিক আকারে শিখে যাও তাহলে কিন্তু হবে না। আচ্ছা, কথা না বাড়িয়ে এখন এইটার এক্সপ্লেনেশনে আসি। তো তোমাকে আমি কয়টা গ্রাফ যেন শিখাইছিলাম? 2টা। একটা হলো y = mx আর একটা হলো y = m/x। বাট প্রবলেম হলো এখানে তুমি কি করবা? এই গ্রাফটা শিখতে গেলে তোমাকে সরলরেখার আবার 2টা গ্রাফ ভালোভাবে শিখতে হবে। আমি দেখায় দিচ্ছি। একটাকে আমরা বলি হলো x অক্ষের সমান্তরাল রেখা, আরেকটাকে আমরা বলি y অক্ষের সমান্তরাল রেখা। ব্যাপারটা কিরকম দেখো, যেমন তুমি এই জায়গায় ধরো y = আমি b লিখলাম। এই y = b এটা তুমি ড্র করবা কিভাবে? ড্র করার জন্য দেখো আমাকে যেটা করতে হবে সেটা হলো যে তুমি
ধরো এটা হলো আমাদের সেন্টার পয়েন্ট, তাহলে এটাকে আমরা কি দিতে পারি, 0 0 বিন্দু দিতে পারি, অবশ্যই দেব। তারপর এখান থেকে তুমি বি পরিমাণ ধরো উপরে যাবা, এই যে বি পরিমাণ আমি উপরে গেলাম, যাওয়ার পরে তুমি একটা দাগ দিয়ে দিবা, এইটাকেই আমরা বলি কি y = বি রেখা। একটু বোঝার চেষ্টা করো এই গ্রাফের ক্যারেক্টারটা কি। এই গ্রাফের ক্যারেক্টারটা হলো, সে হলো এক্স অক্ষের সমান্তরাল রেখা, এবং তুমি যদি এইটার উপরে দুইটা বিন্দুকে পয়েন্ট আউট করে বের করতে চাও, যেমন ধরো তুমি এই বিন্দুর স্থানাঙ্ক দিলা ধরো 1,2, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক ধরো তোমাকে দিতে হবে কি 4,2 বা 7,2, এনি নাম্বার ইউ ক্যান রাইট, বাট তোমাকে কিন্তু দুই ক্ষেত্রেই 2 লিখতে হবে। এটা কেন? এটার কারণ হলো তোমার এই গ্রাফটা কিন্তু দেখো কোনোভাবেই কিন্তু কি করে নাই, রাইজ করে নাই, বাট কি করতেছে, কন্টিনিউয়াসলি কিন্তু সে রান করতেছে। রান করা মানে কি, কোন দিকে যাওয়া, এক্স অক্ষের দিকে যাচ্ছে, কিন্তু উপরে যাচ্ছে না, নিচেও নামছে না। এই ধরনের গ্রাফকে আমরা বলি হলো এক্স অক্ষের সমান্তরাল রেখা। এটার মিনিংটা যদি চিন্তা করা যায় তাহলে আমরা বলতে পারি কন্টিনিউয়াসলি আমাদের এক্স এর মানটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ওয়াই এর মানটা যা ছিল সেটাই আছে। তো ওই কথাটা যদি তোমার এখানে মাথায় থাকে তাহলে কিন্তু দেখো, আমি যদি এই জায়গায় পিভি দেই, পিভি বনাম আমি এখানে ধরো পি দিলাম, পিভি বনাম পি, এটার মানেটা কি? এটার মানে হলো আমি পি আর ভি এর গুণফলের সাথে চাপের একটা গ্রাফ অঙ্কন করতে চাচ্ছি। তার মানে হলো এইটা কিন্তু এইটা সিমিলার হবে। কেন হবে দেখো, কারণ দেখো একটা ঘটনায় কিন্তু তুমি প্রেসার কন্টিনিউয়াসলি ইনক্রিজও করতে পারো, আবার কিন্তু তোমার মন মতো চাইলে ডিক্রিজও করতে পারো, মানে সামনেও যেতে পারো, পিছনেও কিন্তু আসতে পারো। কিন্তু আবারও বলছি, তুমি যখন বয়েলের সূত্র অ্যাপ্লাই করবা তখন কিন্তু তোমাকে একটা জিনিস একদমই স্পেসিফিকলি মনে রাখতে হবে, সেটা হলো তাপমাত্রা কিন্তু কি অবস্থায় থাকবে, ধ্রুবক থাকলে তোমার পি আর ভি এর গুণফল কিন্তু প্রত্যেক মুহূর্তে সেম থাকবে। ওই যে পিস্টন দিয়ে বুঝাইছিলাম যে পিস্টনটাকে আমরা একটা অবস্থান থেকে উপরে নেই আর নিচে নেই, যে যখন যে অবস্থায় রাখবো সেখান থেকে আমরা আয়তনটা বের করতে পারবো, আর ওখান থেকে আমরা প্রেসারের মানটা মেজার করে তারপরে কিন্তু এটা করে ফেলতে পারবো। তো দেখো এখান থেকে কিন্তু আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখাটা করে ফেললাম। হ্যাঁ, এখন আরেকটা কথা বলতে পারো যে এখানে যদি পি না দিয়ে ভি দেওয়া হতো তাহলে কি হতো, তাহলেও কিন্তু এই গ্রাফের মধ্যে কোনো পরিবর্তন হতো না। তবে হ্যাঁ, একটা রিজনে কিন্তু পরিবর্তন হতো, সেটা হলো তুমি যদি এখানে পিভিটা দিয়ে দিতা আর এখানে ধরো পি দিতা, সেক্ষেত্রে গ্রাফটা কেমন হতো, এইরকম হইতো। এটা থেকে কিন্তু ইজিলি দেখা যায়, দেখো এটা কিন্তু ডান দিকে আর যাচ্ছে না, কিন্তু এটা কন্টিনিউয়াসলি কোন দিকে যাচ্ছে, গ্রাফটা উপরের দিকে যাচ্ছে। তো এই কয়টা গ্রাফ যদি মোটামুটি তোমার মাথায় থাকে তাহলে তুমি ভি সমানুপাতিক 1/p খুব সুন্দরভাবে বুঝাতে পারবা। এবার আসো একটু গাণিতিক ব্যাখ্যাতে আসার চেষ্টা করি। গাণিতিক ব্যাখ্যাতে যখন আসবো তোমাকে কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করেছিলাম। আচ্ছা, ডাস্টারটা আমি নিয়ে নিই। সেটা হলো যে আমরা যখন একটা কি বলে, আমরা একটা সিলিন্ডার নিয়েছিলাম, সেই সিলিন্ডারের মধ্যে সিলিন্ডার আকৃতির একটা বাক্সের মধ্যে কি ছিল, পিস্টন ছিল। তো পিস্টনের এখানে ক্যারেক্টারটা কি, পিস্টন যেটা করতেছিলাম আমরা, পিস্টন উপরেও নিতে পারছিলাম নিচেও নিতে পারতেছিলাম, আমি এটা বলছিলাম। তো এখন এখানে কিন্তু একটা গ্যাসই আছে, যেমন এখানে শুধু কি আছে, হাইড্রোজেন গ্যাস আছে, অন্য কোনো গ্যাস নাই। এই হাইড্রোজেন গ্যাস ধরো থাকা অবস্থায় আমি এই এক্সপেরিমেন্টটা পুরাটা করলাম। তুমি যদি চাও যে না আমি আসলে দুইটা সিলিন্ডার নেব, একটা না দুইটা নেব, ওকে ফাইন, নেও। দুইটা নেওয়ার পরে তুমি যদি সেখানে বয়েলস ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে কি কি সিচুয়েশন ডেভেলপ করে তারপরে করতে পারবা। যেমন দেখো যে আমি এখানে হাইড্রোজেন গ্যাস নিলাম, আবার আমি এখানে যেটা করব যে আমি এখানে কিছু পরিমাণ অক্সিজেন। ওকে, আমরা এতক্ষণ এই যে বয়লার চার্লসের একটা বিষয় খেয়াল করে দেখো, যখন আমি তোমাদেরকে পিস্টন নিয়ে বুঝাইলাম তখন কিন্তু বারবার কি বলতেছিলাম যে আমি পিস্টনের মধ্যে একটা নির্দিষ্ট ধরনের গ্যাস রাখবো, যেমন আমি হাইড্রোজেন গ্যাস রাখতে পারি, আমি অক্সিজেন গ্যাস রাখতে পারি, আমি নাইট্রোজেন গ্যাস রাখতে পারি, ঠিক আছে রাখো, ওকে। বাট আমি চাচ্ছি যে আমরা দুইটা আলাদা সিলিন্ডার নেব এবং আলাদা সিলিন্ডার নিয়ে দুইটা আলাদা ভিন্ন ধরনের গ্যাস নেব এবং সেখানে বয়েলের সূত্র ব্যবহার করার চেষ্টা করব। এটা করার জন্য কি ধরনের শর্ত দরকার, তো লেটস সি। এই জায়গাটায় খেয়াল করে দেখো, আমি এখানে দুইটা সিলিন্ডারের চেম্বার নিয়েছি, একটা হলো হাইড্রোজেন গ্যাস আছে, আরেকটাই হলো অক্সিজেন গ্যাস আছে। এখন কথাটা হলো, প্রথম কন্ডিশন আমি এটা তাপমাত্রাও সেম রাখলাম, এটা তাপমাত্রাও সেম রাখলাম, এবং যখন আমি এই জায়গায়, তোমরা খেয়াল করো যে যখন আমি এই জায়গায় এই P1 V1 সমান P2 V2 আমরা কিন্তু সেম গ্যাসের ক্ষেত্রেই ব্যবহার করেছিলাম।
বাট যখন আমি এখানে এই যে দেখো PH2HH2 সমান PO2 BO2 এটা ব্যবহার করতে চাই, তা আমার কি করা লাগবে? আমাদের নর্মাল কনসেপ্ট হলো কি ভর সেম রাখা, মানে MH2 সমান MO2 এটা হবে। মানে ওই যে আমরা তো হাইড্রোজেনই নিতাম, একটা সিলিন্ডারই থাকতো, তো এটা কি হবে কিনা এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নটার আনসার করতে গেলে আমাদের একটু গভীর থেকে আর একটু চিন্তা করতে হবে। আমি শুধু বেশি জিনিস বারবার এক্সপ্লেইন করতেছি, বাট এটা খুবই নেসেসিটি। কেন দরকার? কারণ তুমি চিন্তা করে দেখো যে তুমি 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস নিলাম, তো আর আমরা ধরো 10 গ্রাম অক্সিজেন গ্যাস নিলাম। এখন প্রশ্নটা হলো 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসে যে পরিমাণ অণু থাকবে, 10 গ্রাম অক্সিজেন গ্যাসে কি সেই পরিমাণ অণু থাকবে? এখন বলতে পারো এটা কেন? দেখো এইটা একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে, যে তার কারণ হলো যখন আমরা এটা সেম ভর সেম অ্যামাউন্ট অফ ম্যাস নিয়ে এই জায়গাটা আলোচনা করার চেষ্টা করব, তখন কিন্তু এই জিনিসটা চলে আসবে। এবং আমরা যে চাপের মানটা নিতেছি সেটা কিন্তু আসলে আমাদের গ্যাসীয় কণাগুলো ওই সিলিন্ডারের ভিতরে যে পৃষ্ঠগুলো আছে সেখানে চারিদিকে কি পরিমাণ বল প্রয়োগ করতেছে ওটার উপর মেজার করে কিন্তু আমরা প্রেসারের অ্যামাউন্টটা বলতেছি। তো এইখানেই কিন্তু গলতটা চলে আসে, যে 10 গ্রাম হাইড্রোজেনে যে পরিমাণ গ্যাসীয় অণু থাকে 10 গ্রাম অক্সিজেনে কি সেম অ্যামাউন্ট অফ গ্যাসীয় অণু থাকে? সেটা কিন্তু না। সেটা যেহেতু না, তার মানে আমরা কিন্তু এখানে একটু ছোট্ট তথ্যমূলক ভুল হয়ে যায়, যে আমরা যখন দুইটা আলাদা সিলিন্ডার নেব এবং দুইটা ভিন্ন ভিন্ন গ্যাস নিয়ে সেখানে যদি বয়েলের ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, তখন আমাদের ম্যাস সেম থাকবে এইটা ইম্পর্টেন্ট না। ম্যাস সেম থাকা বাদে কেমিস্ট্রিতে তোমরা একটা ওয়ার্ডের সাথে খুব পরিচিত, সেটা হলো মোল সংখ্যা, যেটাকে আমরা n = কি বলি? W/m। তো এখানে দেখো আমাদের আমরা যখন W নিতেছি এখানে কিন্তু W সেম হয়ে যাচ্ছে, কিন্তু আণবিক ভর দ্বারা ভাগ করার কারণে মোল সংখ্যা সেম হচ্ছে না। তো ওটাই কিন্তু দেয়ালের বা পৃষ্ঠের উপর সিলিন্ডারের চাপের মানটা কিন্তু কি করে? পরিবর্তন করে দেয়। এই জন্য আমরা এই জায়গায় ম্যাস দিয়ে আসলে এটা ব্যাখ্যা করলে এটা আংশিক ভুল হয়ে যায়, বলা যায় ভালোই ভুল হয়। আমরা আসলে এই জায়গায় মোল সংখ্যাটা কি করব? সেম রাখবো। মানে আমরা এখানে বয়েলস ইকুয়েশনটা ব্যবহার করতে চাই। মানে আমি বলতে চাচ্ছি, আমি এখানে একটা সিলিন্ডার নিয়েছি, এখানে হাইড্রোজেন গ্যাস নিয়েছি, এখানে অক্সিজেন গ্যাস নিয়েছি, আমি তাপমাত্রা সেম রেখেছি। হাইড্রোজেন গ্যাস রাখার কারণে এখানে একটা আয়তন দেখা যাচ্ছে যে আমি এই আয়তনের মধ্যে আছে, এবং এখানে কি পরিমাণ চাপ গ্যাসীয় কণাগুলো প্রয়োগ করতেছে পৃষ্ঠের উপর সেটার মান ধরো আমরা এখানে দিলাম হলো PH2। আবার অক্সিজেন গ্যাসগুলো এখানে পৃষ্ঠের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করতেছে সেটাকে আমরা এখানে কি দিচ্ছি? PO2। এই যে গুণফল দুইটা, এটা তখনই সমান হবে যদি আমরা এইটা নিশ্চিত করতে পারি যে হ্যাঁ আমাদের এখানে দুইটা সিলিন্ডারের মধ্যে সেম অ্যামাউন্ট অফ মোল সংখ্যার হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস রাখা হয়েছে। এই ধরনের একটু চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। তো আমরা বলতে পারো যে এখন হ্যাঁ বয়েলের সূত্র মাশাআল্লাহ বিভিন্ন রকম প্রয়োগ বা চিন্তা ভাবনা করতে সমস্যা হবে না। এবং ডোন্ট ওয়ারি, এগুলা নিয়ে খুব সুন্দর কিছু ম্যাথ আছে যেটা হলো আমরা হ্রদের গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে করি, ওখানে গেলে আমি আবার দেখাবো। তবে নর্মালি আমাদের প্রশ্নে কি করে, ওই যে স্বাভাবিক তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন অর্ধেক করা হলো, ধরো আমি মুখে মুখে একটা প্রশ্ন বলি, স্বাভাবিক তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তনকে অর্ধেক করা হলো, চাপ কত গুণ হবে? তো তুমি দেখো আয়তন অর্ধেক, অর্ধেক মানে কি 1/2, তাহলে চাপ কত গুণ হবে? দ্বিগুণ হবে। একটার একটা উল্টা, ওই যে বললাম 16 হলে 1/16, 8 গুণ হলে 1/8, 4 গুণ হলে 1/4, দ্বিগুণ হলে 1/2। একদম সহজ কথা। এইভাবে চিন্তা করলে তুমি কিন্তু MCQ দিতে তোমার কিন্তু বেশি সময় লাগবে না। এছাড়া এত সব তথ্য, মানে তোমার কাছে মনে আল্লাহ এত তথ্য কেন? দেখো প্রথম যে সমস্যাটা ফিল করি সেটা হলো এখন কেউ বই পড়তে চায় না। যারা বইয়ের লেখক আছেন, বিভিন্ন বাজারে অনেক লেখকের বই আছে, আমি কোনোটার নাম আপাতত বলতে চাচ্ছি না, কিন্তু সবাই কিন্তু অনেক বেশি নিজেদের টেকনিক দিয়ে সুন্দরভাবে বইটাকে সাজাইছে। অনেকটা ভালো নাও লাগতে পারে, কিন্তু ভালো যে লাগে নাই সেটাও কিন্তু পড়ে দেখতে হবে, তারপরে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আর বইয়ের যে তথ্য অ্যাকচুয়ালি পাওয়া যায় সেটার পরিপূরক কিন্তু সত্যি কথা একটা ক্লাস হতে পারে না। আর শুধু হ্যান্ড নোটও কিন্তু বইয়ের পরিপূরক হতে পারে না। অনেকে বলবে যে হ্যাঁ হ্যান্ড নোট বইয়ের পরিপূরক, আমি নিজেও তোমাদের হ্যান্ড নোট দিতে পারি, কিন্তু আমার কথা একটাই, বইয়ের পরিপূরক হতে পারে না। তুমি বাজারের যে কোনো ভালো দেখে দুইটা বই অন্তত পড়ো, তখন তোমার মধ্যে এই যে আমি এত সব কথা বললাম তোমার মধ্যে কিন্তু একটু হলেও আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে। দেখো, এবং আমি বয়েলের সূত্র নিয়ে তোমার সাথে কি পরিমাণ সময় খরচ করতেছি। আচ্ছা যাই হোক, অনেক কথা হলো, এখন আমি একটুখানি এখান থেকে মুভ করতে চাই। তবে মুভ করার আগে
একটা ছোট্ট ইনফরমেশন কয়েকটা আছে, এগুলাও আমি একটু বলবো। এগুলো বলতে পারো এক্সট্রা ব্রডের নলেজ হিসাবে তোমার কাজে আসবে, মানে একটু অধিক জানলে যেটা হয়। তবে ভয়ের কিছু নাই, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এরকম কোনো কিছুই হবে না, এটা তোমার কাজে আসবে, তুমি নিশ্চিত থাকতে পারো। যেমন ধরো আমরা এখানে সেই পূর্বের গ্রাফটাকে একটু মনে করে নিয়ে আসি। যেমন আমার গ্রাফটা ছিল পি বনাম ভি এর গ্রাফ, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। এইরকম একটা কার্ভ জাতীয় একটা গ্রাফ আমি এঁকেছিলাম, বা অনেক ধরনের গ্রাফই আমরা আজকে এঁকেছি। যেমন আমাদের 1/p বনাম ভি এর গ্রাফ ছিল, তো সেটা আমি কিন্তু এইভাবেও এঁকেছিলাম। তো এখানে আমার একটা কথা, সেটা কি যে এখানে যে আমি গ্রাফটা এঁকেছি, এই গ্রাফের মধ্যে এই গ্রাফটায় কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট আছে। সেটা কি? সেটা হলো টেম্পারেচার, তাপমাত্রাটা কিন্তু কনস্ট্যান্ট আছে, এই একটা রাশি। তো যার কারণে এটার ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রাটা কি আছে? কনস্ট্যান্ট আছে। তো এই তাপমাত্রার গ্রাফটাকে কি রেখা বলা হয়? এটার একটা বিশেষ নাম আছে, এটাকে আমরা বলি হলো আইসোথার্মাল রেখা। ঠিক আছে, আইসোথার্মাল রেখা। এছাড়া এটার খুব সুন্দর একটা বাংলা নাম আছে, এটাকে আমরা বলি হলো সমতাপীয় রেখা। ঠিক আছে, সমতাপীয় রেখা, কারণ এই আইসো শব্দের অর্থই কিন্তু সম। তো আমরা এই যে জিনিসটা, এগুলো আবার কোথায় যেয়ে ব্যবহার করব? আমরা অনেক সময় বলি যে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার পড়ানোর সময় থার্মোডাইনামিক্স আমরা যখন পড়াই, থার্মোডাইনামিক্সে পড়ানোর সময় আমাদেরকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে হয়, এবং আমরা অনেককেই বলি যে তুমি কি আদর্শ গ্যাস পড়েছো কিনা। আদর্শ গ্যাস যদি পড়ে থাকো তখন দেখা যায় কি এই কনসেপ্টগুলো খুব ইজিলি তাকে এক্সপ্লেইন করে বোঝানো যায়। তো এই যে তাপমাত্রা সেম থাকে, এই কনসেপ্টটাই আসলে কি ডেভেলপ করে? এই কনসেপ্টটা আসলে একটা প্রক্রিয়াকে সরাসরি সমর্থন করে, সেটা হলো সমষ্ণ প্রক্রিয়া। তোমাদের জাস্ট পরবর্তীতে যারা এখন নতুন মানে প্রথম বর্ষে আসো, যারা ভিডিও দেখতেছো, তাদের জানে সুবিধা হয়, এই জন্য এই তথ্যটা এখানে একটু নতুন করে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এরপরে কি? এরপরে হলো তুমি দেখো, তুমি যখন একটা গ্রাফ করতেছো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতেছো, তখন কিন্তু তোমার গ্রাফের ঢাল সম্পর্কেও কিছুটা ধারণা থাকা উচিত এবং চিন্তা করা উচিত। ঢাল জিনিসটা কি? ঢাল জিনিসটাকে আমরা বলি হলো m = y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তো এটাকে আমরা নর্মালি কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি নর্মালি ডেল y ডিভাইডেড বাই ডেল x, মানে কি কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর। তো তুমি যদি এখানে খেয়াল করো, তাহলে আমাদের এখানে কি আসতেছে? এখানে আমাদের এই কোটির এখানে আসছে হলো v। তাহলে ধরো আমরা এখানে লিখলাম যে ডেল y এর বদলে আমরা আসলে কি ব্যবহার করব? ডেল v ব্যবহার করব। এরপরে তুমি ডেল x দেখো, ডেল x এর এখানে আমাদের কি আছে? 1 ডিভাইডেড বাই p। তাহলে আমার কথা হলো যে আমি এখানে তাহলে কি লিখতে পারবো? 1 ডিভাইডেড বাই ডেল পি। ফলাফল যেটা, এটা পরের লাইনে গিয়ে কি করবে বলো তো? এটা পরের লাইনে গিয়ে আসলে এটা ভি এর সাথে গুণ হয়ে যাবে। তাইলে দেখো এখানে কি আসতেছে? ডেল ভি, আবার কি আসতেছে? ডেল পি। তার মানে এখানে চাপের পরিবর্তন আসতেছে আর হলো আয়তনের পরিবর্তন আসতেছে। তো আমরা এই গ্রাফ থেকে যেটা দেখতে পাচ্ছি যে এই দুইটা কিন্তু এখানে গুণ হয়ে যাচ্ছে। তো আমার কথা হলো, তোমাকে যদি কখনো জিজ্ঞাসা করা হয় মানে একটু অন্যভাবে চিন্তা করলে যেটা আসবে, মানে আমি চাচ্ছি কি একটু চিন্তাটাকে বাড়াও, তাইলে তোমার ফিজিক্সের ডেভেলপমেন্ট খুব ভালো হবে এবং অন্যান্য টপিকের সাথে রিলেট করার চেষ্টা করো। এটাই বাস্তব, সামাজিক আর ন্যাচারাল লাইফের সাথে রিলেট করো, ফিজিক্স তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। তো যখন তুমি এখানে পিভি পাচ্ছ, পিভি জিনিসটা কি? পিভি জিনিসটা বললে অনেকের যেটা মাথায় আসে যে হ্যাঁ এটা পিভি = এনআরটি। এটা আমি এখানে বলি যে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ, যারা তোমরা আদর্শ গ্যাসের ভিডিওটা দেখতেছো, নিশ্চয়ই তোমাদের এই কথাটা এসএসসি হোক, এইবার হোক, তুমি কিন্তু একবার হলেও দেখছো যে হ্যাঁ পিভি = এনআরটি। তার মানে কি? এখন প্রশ্নটা হলো, যখন তোমাকে বলা হচ্ছে তুমি কি পি আর ভি কে ফিল করতে পারতেছো কিনা, যে ইউ ক্যান ফিল ইট, তুমি কি এটাকে ফিল করতে পারো? প্রশ্নের উত্তরটা কিন্তু অনেকেই বলবে যে না, আমি শুধু এখানে দেখতেছি যে চাপ আছে, আয়তন আছে। আমি এখানে একটা সহজ কথা বলে দিই, শোনো, পি আর ভি এর গুণফল, এটা আসলে কিন্তু কৃতকাজকে বোঝায়। ঠিক আছে, কিভাবে কৃতকাজকে বোঝাচ্ছে সেটা নিয়ে অবশ্য সবার একটা বড় প্রশ্ন দাঁড়ায় যাবে যে হ্যাঁ আপনি বলতেছেন চাপ আর আয়তন, কিন্তু কাজ চলে আসতেছে। তো আমরা এখানে তোমার মনে করার জন্য আমি একটা কথা বলি যে আমাদের এখানে কাজের ইকুয়েশনটা কি ছিল? W = Fs অথবা Fs cos θ। তো আমি বলবো এখানে cos θ তো দরকার নেই, আমরা ধরে নিলাম θ = 0 ডিগ্রি। ওকে, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে আর কথা না বলি। এখন আসো, তোমরা এসএসসি তে প্রেসারের একটা ফর্মুলা পড়ছিলাম, P = কি পড়ছিলা জানো? F ডিভাইডেড বাই A। মানে একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল প্রয়োগ করা হয় বা অনুভূত হয়, সেটা থেকেই আমরা চাপটা কিন্তু বের করতাম। তো এখান থেকে দেখো তুমি F = কি লিখতে পারো? PA। তাহলে এখানে আসো, তাহলে এটা P, এটা A, আর S রে আমি ধরো এই জায়গায় ক্যারেক্টার হিসাবে H দিলাম, মানে আমাদের ওই যে পিস্টনটা উপরে নিচে নামতেছে না, ওটাই। আর এরিয়াটা কি? এরিয়াটা হলো পিস্টনের তল,
পিস্টনের তল ধরো এটা এটা একটা পিস্টন, এটা পিস্টন, পিস্টনের এই তলটা হলো, এটা হলো এরিয়া, আর এই পিস্টন কি পরিমাণ আপ ডাউন করতেছে এটাকে আমরা এইচ হিসাবে ধরে নিই। তো এখন তুমি দেখো এখানে এ আর এইচ গুণ করলে তুমি আসলে পাও কি, তুমি আসলে পাও হলো পি আর ভি। তো সোজা বাংলা কথা, প্রেসার আর ভলিউমের যে মাল্টিপ্লাই করলে যে নতুন একটা রাশি পাওয়া যায়, সেই নতুন একটা রাশি কিন্তু কৃতকাজকে মিন করে। তার মানে তুমি যখন এখানে ডেল ভি ডেল পি পাচ্ছ, তখন কিন্তু তোমাকে বলতে হবে যে হ্যাঁ এটা আসলে কৃতকাজ, অথবা এই কৃতকাজটা ওই যে কৃতকাজটা বা শক্তির যে মানটা, কাজ শক্তি এগুলো তো জানো সেম। তার মানে আমরা বলতে পারি যে যদি কোনো কারণে আমাদের তাপমাত্রা সেম রেখে খুব অল্প অল্প তাপ দিয়ে গ্যাসীয় কণাকে একটুখানি গতি শক্তি প্রাপ্ত করে যদি পিস্টনটাকে কি করা যায়, উপরে নেওয়া যায়, তারপরে তারা হঠাৎ করে শক্তি হারিয়ে ফেলবে। এই যে উপরে নিয়ে ফেললো পিস্টনটা, সে যদি নিজে নেয়, তাহলে ওই গ্যাসীয় কণা দ্বারা কৃতকাজ সেটা কিন্তু এই পি আর ভি এর সূত্র দিয়েই কিন্তু বের করা হবে। তো যাই হোক, এগুলো আমরা থার্মোডাইনামিক্সে গেলে শিখবো। শুধু আজকে আমি এতটুকু ইচ্ছা করে বলতে পারো, ইচ্ছা করেও বলতে পারো, জোর করেও বলতে পারো, তোমাদের লিখে দেখাইলাম। সেটা হলো কি, সেটা হলো একটা অভ্যাস তৈরি হোক যে আমি যখন একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছি, তখন সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে সেই গ্রাফের ঢালটা কি হতে পারে, সেই ঢাল থেকে কি নতুন কোনো রাশি মিন করবে কিনা, সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখানে চিন্তা করার জন্য এভাবে করে কিন্তু দেখাইছি। তো ফলাফল যেটা তুমি বলতে পারো যে হ্যাঁ তোমাকে আমি এই এতক্ষণ ধরে শুধুমাত্র বয়েলের সূত্র, গ্রাফ, রিপ্রেজেন্টেশন, এই সেই ঢাল, এগুলা নিয়েই কিন্তু তোমার পুরো বিশাল একটা সময় নিয়ে নিয়েছি। বাট আই হোপ দ্যাট তুমি যদি আমার সব কথাগুলো নোট করো, তোমার কিন্তু একটা ভালো আইডিয়া হবে। হ্যাঁ, এখন আমরা একটা কাজ করতে পারি। সেটা কি কাজ? সেটা হলো এই বয়েলের সূত্র ব্যবহার করে আমরা হ্রদের গভীরতা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি। তো এখন আমরা ওই ধাপে চলে যাব। তারপরে আমার ইচ্ছা আছে যে হ্যাঁ চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, সেগুলাও আরো ব্রডলি এইরকম করে কিভাবে আলোচনা করা যায়, যাতে যেটা নিয়ে তুমি একটু বুক ফুলিয়ে, বুক ফুলানো ঠিক না, অঙ্ক করার দরকার নেই, মেন্টালি স্যাটিসফাইড হয়ে বলতে পারো ওকে এই ধরনের অঙ্কগুলা আমি খুব ইজিলি কি যে কোনো জায়গায় আসলে একটা পারফর্ম করার অবস্থায় নিয়ে যেতে পারি। ওকে, খেয়াল করে দেখো, আমরা বয়েলের সূত্র নিয়ে অনেক চিল্লাপাল্লা করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কি করতে হবে? এখন ওই যে পরীক্ষার পড়াশোনা করতে হবে, আর যেটা সবার তোমাদের ভালো লাগে সেটা হলো ডিরেক্ট অঙ্ক করান, ওইটা করে যাবো, আর ওইটাই পরীক্ষা আসবে, ওটা আমরা মাশাআল্লাহ দিয়ে দেবো, নাম্বার পাবো। তাই তোমাদের সময় নিচ্ছি না। হ্যাঁ, আমরা এখন সরাসরি বয়েলের সূত্রের কোথায় চলে যাব? প্রয়োগে চলে যাব। তাহলে প্রয়োগে চলে আসো। তাহলে আমাদের এখন কি, এখনের অংশটা হলো বয়েল এর সূত্রের প্রয়োগ। ঠিক আছে, বয়েলের সূত্রের প্রয়োগ। ঠিক আছে, মাশাআল্লাহ, বয়েলের সূত্রের আমরা প্রয়োগ করব। বয়েলের সূত্র প্রয়োগ করতে কি লাগবে? বয়েলের সূত্র প্রয়োগ করতে, বয়েলের সূত্র প্রয়োগের ক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হবে? আমাদেরকে এককগুলা নিয়ে মাথায় রাখতে হবে। কারণ তুমি যদি এককগুলা ঠিক মতো না জানো ব্যবহার করতে, তখন তুমি নিশ্চিত থাকো তুমি সূত্র জানার পরেও কিন্তু অঙ্ক ঠিকভাবে করতে পারবা না। তো আই হোপ দ্যাট তোমরা এখন অঙ্কে যাওয়ার আগে আমার সাথে কিছুক্ষণ একক নিয়ে একটু কাজ করবে। প্রথম ঝামেলাটা কোথায় হয়? প্রথম ঝামেলাটা হয় হলো আমরা অনেক কিছুই জানি না। যেমন ধরো আমাদের অনেক বই খুঁজতে হয়, যেহেতু বই না দেখে তুমি ভিডিওই দেখতেছো, তাহলে চলো তোমাকে সবই নোট করায় দেই। স্বাভাবিক চাপ জিনিসটা কি? স্বাভাবিক চাপ জিনিসটা হলো, আমরা এটাকে বলি 1 ATM চাপ। তো দুর্ভাগ্যজনকভাবে আমাদের বেশিরভাগ অঙ্ক করার ক্ষেত্রে 1 ATM এ রাখা যাবে না, এটাকে অবশ্যই এসআই পদ্ধতিতে কনভার্ট করতে হবে। তো 1 ATM চাপকে আমরা আবার কি বলতে পারি জানো? আমরা এটাকে বলতে পারি হলো এক বায়ুমণ্ডলীয় চাপ। এবং এটা খুবই ফেমাস, এবং তোমাদের ক্যালকুলেটর দিয়েও এটা পরিবর্তন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হলো 760 মিলিমিটার কি চাপ? পারদ চাপ। আমি আবারও বলছি, 760 মিলিমিটার পারদ চাপকে আমরা আসলে কি বলে থাকি? এক বায়ুমণ্ডলীয় চাপ বলে থাকি। এখন তুমি একটুখানি খেয়াল করো, এই 760 মিলিমিটার পারদ চাপকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি, তাহলে এটাকে কি লেখা যাবে? 76 সেন্টিমিটার পারদ চাপ। ওকে ফাইন। এখন তুমি বলতে পারো এগুলা কেন লিখতেছি? আরে তুমি যখন একটা টপিক করতেছো, তখন তো তোমার এমসিকিউ আসতে পারে, সেখান থেকেও তো জিনিসপত্র পাঠতে হবে। বা ধরো কোয়েশ্চেন করার সময়, বা বিশেষ করে আমরা যেহেতু আদর্শ গ্যাসের অধ্যায়ে আছি, আমরা কিন্তু শেষে যে শিশিরাঙ্ক নামক একটা টপিক পড়বো। এই দেখো, ঠোঁট ফাটা অবস্থা খারাপ, শীতের দিন, তো শিশিরাঙ্ক লাগবেই, আপেক্ষিক আর্দ্রতা লাগবেই। সেখানে যখন ডেটাগুলা দেয়া থাকে, সেই ডেটাগুলা কিন্তু এই সেন্টিমিটার পারদ চাপ, মিলিমিটার পারদ চাপ এইভাবে দেওয়া থাকে। তো অনেকে কিন্তু রিড করতে পারে না। তো যখন একটা কোয়েশ্চেন একজন রিড করতে পারে না, তার পক্ষে কি এই অঙ্কগুলা কোনোদিনও করতে পারা সম্ভব? ওই আউল ফাউল করে কতগুলো মিলাতে পারে, তারপরে শেষ। তো যাই হোক, অন্য কথা আর না বলি,
এখন আসো এটাকে আমরা একটা প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার এককে নিয়ে যাব। কিভাবে নেব? তোমরা এসএসসি তে একটা সূত্র শিখছিলা, সেটা কি? চাপের ফর্মুলা কি? তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে চাপের ফর্মুলা হলো H/g। এটাই এখানে লিখেছি। বাট দ্য ফ্যাক্ট ইজ আমরা এখানে যে পারদ ব্যারোমিটার ব্যবহার করার কারণে আমাদের কিন্তু এখানে ঘনত্ব কিন্তু পানির দেওয়া যাবে না, পারদের ঘনত্ব দিতে হবে। তো দেখো এখানে আমাদের এখানে হাইটের মানটা দেয়া আছে, সেটা হলো 76 সেন্টিমিটার। আর তোমরা জানো যে এটাকে মিটারে নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। ওকে ফাইন, আমি 100 দিয়ে ভাগ করলাম। তারপরে আমি কি নেব? তারপরে আমি রো নেব। রো মানে কি? ঘনত্ব। তাহলে ঘনত্বর একক মান কত? ঘনত্বের একক হলো 13,600, একটু আগে পিছে হবে কেজি পার মিটার কিউব। তো আমি বলতে চাচ্ছি ওটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই, আমরা 13,600 এটা মাথায় রাখতে পারবো। এরপরে কি করব? এরপরে হলো দেখো জি, জি এর মান কিন্তু এখানে কনস্ট্যান্ট, সেটা কত? 9.8। ওকে, আমরা যখন এই মানগুলোকে গুণ দেব তখন আমাদের যে রেজাল্ট আসবে সেটা হলো 1.029 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এটাকে আমরা চাইলে কি লিখতে পারি? প্যাসকেলে লিখতে পারি। তো তুমি চাইলে এখানে 1.01 × 10⁵ প্যাসকেলও কিন্তু ব্যবহার করতে পারো। এবং পরীক্ষায় কিন্তু অনেক সময় শুধুমাত্র 10⁵ ব্যবহার করা থাকে। এই জন্য এই ধরনের অঙ্ক করার সময় অবশ্যই তোমাকে কিসে দেয়া আছে সেটা কিন্তু দেখতে হবে। বিশেষ করে একটা কথা বলি, আমরা যখন হ্রদের অঙ্ক করব যে একটা বুদবুদ কোথায় তৈরি হয়েছে, তখন কিন্তু তোমার এই একক ইন্টারচেঞ্জ কিন্তু তোমাকে খুব জ্বালাবে। তো যেমন ধরো 1 ATM মানে এত। এখন আমি একটু বলি, তাহলে 2 ATM যদি কোনো কারণে দেওয়া থাকে বা 1.5 ATM দেওয়া থাকে, তাহলে কি করব? ঠিক আছে, দিছেন আপনারা 2 ATM দিছেন, তো আমরা কি করব? 2 ইনটু কত লিখবো? 1.01 × 10⁵, আর তারপরে আমরা কি দিয়ে দেব? প্যাসকেল দিয়ে দেব। এবং যদি কোনো কারণে খুশি মনে প্রশ্নে যদি এরকম ধরো কখনো 76 সেন্টিমিটার পারদচাপ বা 75 সেন্টিমিটার পারদচাপ দেওয়া থাকে, তাহলে তুমি এভাবে কনভার্ট করে নিতে পারো। আরেকটা উপায় আছে ক্যালকুলেটরে, সেটা আমরা পরে আলোচনা করব। বাট একটা উপায় তো তুমি ক্লিয়ারলি জানলা, তাই না? এটা এখন অভ্যস্ত হওয়ার চেষ্টা করো। মানে আমি বলতে চাচ্ছি, দেখো তোমার মনে হতে পারে এগুলার কি দরকার, অঙ্ক করার, অঙ্ক হইলেই তো হইলো। আচ্ছা, অঙ্ক করে যাওয়ার পরে ফিজিক্সে পারা যায় না। কেন পারা যায় না? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলা কিন্তু তুমি পুরাই ক্লিয়ার থাকো না। আমি এইগুলা সব ক্লিয়ার করে কিন্তু তোমাকে অঙ্কের কাছে নিয়ে যেতে চাচ্ছি। এখন আসো পরের কথায়। পরের কথাটা কি? যেমন আয়তন, যদিও এখানে আয়তনের ইন্টারচেঞ্জটা প্রয়োজন নাই, তারপর আমি একটু বলে দিই। যেমন ধরো আমাদের যদি কোনো কারণে ধরো ভি এর মানটা দেওয়া থাকে 2 ঘন সেন্টিমিটার, ঠিক আছে? আমি একটু বলি, সেন্টিমিটার এখানে কয়টা আছে? 3টা। তাহলে একটা সেন্টিমিটারকে মানে মিটারে নেওয়ার জন্য কি করা লাগে? একটা 100 দিয়ে ভাগ করা লাগে। 3টা সেন্টিমিটারের জন্য কি করা লাগবে? 3টা 100 দিয়ে ভাগ করা লাগবে। এই কথাটা একটু মাথায় রাখবা। এইটাই অনেকে ভুলে যায়, তারপরে এখানে মিটার কিউব লিখবা। তো এটা কি হবে? 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6, 6টা শূন্য ছিল, এই জন্য -6 হবে। জাস্ট এতটুকুই বলার ছিল, আর নাই। এরপরে তুমি মিলিলিটার থেকে লিটার, ওগুলো একটু হাবিজাবি বুঝোই তো। মানে ইন্টারমিডিয়েটে উঠছো মানে তোমার ধরে নিতে হবে তুমি সব ধরনের একক পরিবর্তন করতে পারো। এটা বিশ্বাস করেই টিচার কোয়েশ্চেন করে। সো মিলিলিটার ব্যবহার করুক, লিটার ব্যবহার করুক, সেন্টিমিটার কিউব ব্যবহার করুক, ওকে ফাইন, তোমার কিন্তু সবগুলাই পারা উচিত। যাই হোক, তোমার যদি মিলিলিটার গুলো প্রয়োজন হয় তাহলে তুমি কমেন্টে বলে দেবো, আমি তোমাকে করে দেবো। তো আমার অঙ্ক করানোর জন্য তোমাকে যে জিনিসগুলো জানানোর দরকার ছিল সেটা মোটামুটি হয়ে গেছে। তো চলো এখন আমরা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করব, যেটা হলো আমার আসলে মনে নাই অ্যাকচুয়ালি কত বোর্ডে আসছে, মানে কত সালে আসছে। সেটা হলো শাহজালাল ইউনিভার্সিটির ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন গুলো দেখা যায়। যে কোয়েশ্চেনটা তোমাদের স্যার এখন আবার বলবে, ওটা আমি তারপরে তোমাদের সাথে একটু আলোচনা করব, ঠিক আছে? নে, কোনো গ্যাসের আয়তন যদি 8 গুণ হয়, তাহলে চাপ পূর্বের চাপের কত গুণ হবে? পূর্বের চাপের কত গুণ? তাহলে এখানে একটা ব্যাপার হলো যে আমাদের প্রথমে বুঝতে হবে যে গ্যাস যে জায়গাটায় ছিল সেটা পূর্বের 8 গুণ জায়গা নিছে। তার মানে V2 = কত? 8V1। তাহলে অঙ্ক করে আমরা এখানে কি করতে পারি? আমাদের অঙ্ক নিয়ম কি? P1 V1 = কত? P2 V2। তো আমাদের বুঝতে হবে যে এই অঙ্কে যেহেতু তাপমাত্রা নিয়ে বলেনি, তাপমাত্রা সেম ছিল, তাহলে আমরা এখানে কি করব? P1 রাখবো, V1 রাখবো, P2 রাখবো। V2 এর জায়গায় আমরা কি বসাই দেবো? 8V1। V1 কাটা চলে যাবে। তো দেখো তোমরা এখানে পেয়ে যাচ্ছ P1 = কত? 8P2। অথবা আমরা আসলে যেটা P2 দিয়ে বলতে চাই, তাহলে P2 সমান কত হবে? 1/8P1। ওই যে আমি তোমাদের শুরুতে কিন্তু কিছু কথা বলতেছিলাম, আমরা যখন প্রয়োগ করতেছি তখন দেখো গ্যাস দ্বারা দখলকৃত আয়তন যখন 8 গুণ হয়ে গেল, চাপ কিন্তু কত হয়ে গেল? 1/8 হয়ে গেল। ওকে, আমাদের একটা কোয়েশ্চেন মোটামুটি শেষ। আচ্ছা, যদি আয়তন
8 গুণ বৃদ্ধি পেত তাহলে চাপের মান কি পরিবর্তন হবে? আচ্ছা, ওই যে তোমাদের আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে একটু আগে, যে সাস্টে এই ধরনের কোশ্চেন কিন্তু খুব বেশি হয়, বা অন্য জায়গায় হতে পারে, এখনো হতে পারে। মূল কথা হলো তোমার থিঙ্কিংটাকে ডেভেলপ করতে হবে। দেখো, একটু আগে আমি যে তোমাদেরকে যে প্রশ্নটা বলেছিলাম সেটা হলো গ্যাস দ্বারা দখলকৃত আয়তন 8 গুণ হয়েছে। গ্যাস দ্বারা দখলকৃত আয়তন 8 গুণ হয়েছে। আর পরের বার তোমাদের এখানে স্যার যে কোশ্চেনটা করলো সেটা হলো গ্যাস দ্বারা দখলকৃত আয়তন কি হয়? 8 গুণ বৃদ্ধি পায়। 8 গুণ বৃদ্ধি পায়, 8 গুণ হয়। এই কনসেপ্টটা হলো এখানে 8 গুণ হয়। পরের কনসেপ্টটা কি? 8 গুণ বৃদ্ধি পায়। এক্ষেত্রে চাপ কত গুণ হবে? কোয়েশ্চেনের আনসার করার সময় তোমার থিঙ্কিংকে খুব সজাগ রাখতে হবে। তুমি যদি এটা সজাগ না রাখো সেক্ষেত্রে কিন্তু তোমার পারার সম্ভাবনা কমে যাবে। তো চলো আমরা দেখি তাহলে 8 গুণ বৃদ্ধি পায় যেটা, সেটা হলো যে তাহলে আমরা এখানে কি লিখবো? v2 ইজ ইকুয়াল টু লিখবো হলো 8v1 প্লাস v1। জাস্ট এতটুকু কথা, মানে আগে যা ছিল তার সাথে 8 গুণ হয়ে বৃদ্ধি পাবে। তার মানে এই জায়গায় অ্যাকচুয়ালি হবে কয় গুণ? 9 গুণ। এটাই অনেকে মিস করে, খুব ছোট্ট একটা মিস কিন্তু। তাহলে তুমি বুঝতেই পারতেছো p2 ইজ ইকুয়াল টু কত হবে? 1/9v1। দেখো, এটা আর আমার ওইভাবে করার কিছু নাই, ঠিক আছে? হ্যাঁ, 1/9 কি হবে এখানে? p1। তো আই হোপ আমি এই ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা তোমাদের বোঝাতে পেরেছি। এখানে একটা জিনিস সেম থাকবে, আবারও বলে দিচ্ছি, সেটা হলো স্বাভাবিক তাপমাত্রা। ও ভালো কথা, আমি কিন্তু তোমাদেরকে স্বাভাবিক চাপ বুঝাইছি, কিন্তু আমি কিন্তু তাপমাত্রাটা একটু আগে বলতে ভুলে গেছি। তাহলে চলো তাপমাত্রার কয়েকটা জিনিস একটু লিখে নেই, যদিও এখানে এর আগে যে আমরা চিন্তা করি 8 গুণ বৃদ্ধি পায়, এই কোশ্চেনটা কিভাবে হতে পারত? 800%। হ্যাঁ, এটাকে এভাবে বলা যেতে পারে যে 800% ইনক্রিজ হয়, বাড়ে। 8 গুণ হওয়া 800% বৃদ্ধি পাওয়া কিন্তু সেম কথা, ঠিক আছে? কেন সেম কথা? কারণ যখন তুমি 800% বলবা, কারণ 800% মানে কি? 800% মানে হলো 1 বাই, আবার এখানে একটা 100 আসবে, শেষ পর্যন্ত কিন্তু 8 থাকে। তার মানে আমরা বলতে পারি 800% বৃদ্ধি হওয়া মানে কিন্তু 8 গুণ বৃদ্ধি পাওয়া। যেমন কোনো কিছু দ্বিগুণ হওয়া মানে কি? দ্বিগুণ হওয়া মানে কি বোঝার চেষ্টা করো। দ্বিগুণ হওয়া মানে হলো 200, দ্বিগুণ হওয়া মানে একটা জিনিস 100% বৃদ্ধি হওয়া। মানে আগে ধরো তোমার কাছে 100 টাকা ছিল, পরে ওইটা 200 টাকা হলো। তো 200 টাকা হওয়া মানে কি? আগের দ্বিগুণ হয়েছে, তাহলে বাড়ছে কত পার্সেন্ট? যা ছিল তার 100% বাড়ছে। এইভাবে একটু চিন্তা ভাবনা করলে কি হবে, এসব অঙ্ক নিয়ে আর সমস্যা হবে না। আচ্ছা, তাপমাত্রা নিয়ে একটা কথা বলতেছিলাম। তো তাপমাত্রা জিনিসটা কি? তো আমি একটু লিখে দেই যে আমাদের প্রমাণ তাপমাত্রা এখানে কি হবে। যদিও আমাদের বয়েলস ইকুয়েশনে তাপমাত্রা ইউজ করার আসলে কোনো জায়গাই নাই। তাহলে তাপমাত্রা T1 ইজ ইকুয়াল টু কত প্রমাণ তাপমাত্রায়? সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। আর 0 ডিগ্রি সেলসিয়াসকে আমরা অনেকেই 273.15 বলি। ইটস অ্যাকচুয়ালি অ্যাকুরেট আনসার, বাট অনেকের ক্ষেত্রে দেখা যায় 273 দিয়ে লেখে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম এটাও সেম, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। যদি অনেক বেশি মানের পরিবর্তন হয়ে যায় সেই ক্ষেত্রে আবার সমস্যা আছে। এই বলে দিলাম আর কি, কন্ট্রোভার্সির দরকার নেই। 273 দিয়ে খাতা দিলেও আমরা অনেক সময় এটা দেখে দিই। এটা গেল প্রমাণ তাপমাত্রা। এরপরে কনফিউশনের জায়গাটা কোথায়? এরপরে কনফিউশনের জায়গাটা হলো স্বাভাবিক তাপমাত্রা, ঠিক আছে? তাহলে স্বাভাবিক তাপমাত্রা জিনিসটা কি? স্বাভাবিক তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস। এটা যাতে সবার মনে থাকে। স্বাভাবিক তাপমাত্রা কি? এখনকার যুগে স্বাভাবিক তাপমাত্রা কাকে ধরা হয়? 25 ডিগ্রি সেলসিয়াসকে ধরা হয়। ওকে, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এখন কথা হলো কি করব? এখন আমরা আমাদের চিরাচরিত একদম ভিডিও শুরুতে যেটা বলেছিলাম, একটা বায়ু বুদবুদ হ্রদের গভীরতায় উৎপন্ন হয়েছে, সেটা উপরিতলে এসেছে। আর আমরা যেটা জানতে চাই সেটা হলো কি, হ্রদের গভীরতা নির্ণয় করতে চাই, এবং এটাই ইন্টারমিডিয়েটের সবচেয়ে কি ফেমাস অঙ্ক। ওকে ফাইন, লেটস ডু ইট। তাহলে এগুলো মুছে দেই, আর আমি একটা এর মধ্যে একটা প্রশ্ন লিখে ফেলি খুব দ্রুত। আর আমার মনে হয় আসলে আজকের যে ভিডিওটা সেটা এক বসায় কারো দেখা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। কেউ যদি ভেঙে ভেঙে দেখতে চাও দেখতে পারো। ওকে ফাইন, দেখলে লাভ হবে কি? দেখলে লাভ হবে পরীক্ষায় যায় কাউকে জিজ্ঞাসা করতে হবে না, তুমি নিজে বুঝে বুঝে আনসার করতে পারবে। আই চ্যালেঞ্জ ইউ। তুমি নিজে দেখা লাগলে আরো 10 জনকে রেফার করো, তারা তোমাকে কি বলে তুমি দেখো। যদি তুমি না বুঝো তাহলে বুঝতে হবে তোমার মনোযোগ ছিল না। আর মনোযোগ না থাকার অনেক উপায় আছে, যেমন তুমি যখন এই ভিডিওটা দেখতে নিছো তখন হাতে কলম নিয়ে আর সামনে খাতা নিয়ে বসো নাই, এবং তুমি লিখতেছো না। এই জাস্ট এতটুকু কারণই, এছাড়া আর অন্য কোনো উত্তর তো থাকার কোনো আমি জায়গা খুঁজে পাচ্ছি না যে তোমাকে এটা শেখানো হয় না, এটা বলা হয় না। যাও, ট্রাই করো। এখন মূল কথায় আসি।
মূল কথা হলো প্রশ্ন কি, যে একটি হ্রদের, আমি প্রশ্নটা লিখি, হাতের লেখার অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা, একটি হ্রদের গভীরতায় গভীরতায় একটি বায়ু বুদবুদ, ঠিক আছে, বায়ু বুদবুদ, হ্রদের গভীরতায় বায়ু বুদবুদ পানির উপরিতলে আসায়, পানির উপরিতলে আসায় গভীরতায়, আচ্ছা একটা কথা দিলে সুন্দর হয়, উৎপন্ন, ঠিক আছে, উৎপন্ন একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে আসায় এর আয়তন 8 গুণ হয়। জাস্ট এতটুকু দেওয়া। তো যদি কোশ্চেন এরকম বলা থাকে যে পানির তাপমাত্রা একই থাকলে, পানির তাপমাত্রা একই থাকলে বুদবুদ পানির গভীরতায়, পানির কত গভীরে উৎপন্ন হয়েছিল, ঠিক আছে, কত গভীরে উৎপন্ন হয়েছিল। তো এই হলো আমাদের মূল কথা। এরকম সবার প্রথম কাজ কি, আমি মানে আমার যারা স্টুডেন্ট আছে তারা একটা জিনিস জানে, আমি খুব প্যারা দেই একটা বিষয়, সেটা হলো কোনো কিছু শেখার আগে কি করতে হবে, অঙ্ক শেখার আগে অঙ্ক প্রশ্ন প্রথমে উঠাতে হবে। এটা প্লিজ কোয়েশ্চেনটা একটু উঠাও, এটা ছাড়া তোমার এগুলো সলভ করে তেমন একটা লাভ নেই। তো কোয়েশ্চেনটা যখন উঠানো হবে তারপরের ধাপে আসে আমরা বলতে পারবো যে তুমি কিছু করবা। তো এখন আসো মূল কথায় আসি, যে একটি হ্রদের গভীরতায় উৎপন্ন একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে আসে, এর আয়তন 8 গুণ হয়। পানির তাপমাত্রা একই থাকলে বুদবুদ পানির কত গভীরে উৎপন্ন হয়েছিল। সো লেটস ট্রাই। তাহলে এখন ট্রাই করার ক্ষেত্রে প্রথম কোন জিনিসটা করতে হবে, ট্রাই করার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হলো চিত্র আঁকতে হবে। তো চলো আমরা চিত্র আঁকি। তাহলে চিত্রটা কি আঁকবো, হ্রদ তো আঁকা সম্ভব না, তো বিসমিল্লাহ করে এরকম একটা সিলিন্ডার এঁকে ফেলো, আঁকলাম, ওকে ফাইন। সিলিন্ডার আঁকার পরে কি করব, সিলিন্ডার আঁকার পরে আমরা ধরে নিলাম যে আমাদের বায়ু বুদবুদটা এখানে ছিল, এখানে থাকা অবস্থায় এখন হলো দেওয়া আছে লেখাটা অনেক ইম্পর্টেন্ট। আসলে একটা জিনিস খুব দেখছি, আসলে ছেলেরা সহজে দেওয়া আছে লিখতে চায় না, ঠিক আছে, দেওয়া আছে লেখে না, তাদের মনে হয় যে দেওয়া আছে লেখা অযথা, কিন্তু তোমার প্রেজেন্টেশন স্কিলও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো আই হোপ তোমরা দেওয়া আছে গুলা লিখবা। যেমন পানির গভীরতায় যেখানে আমাদের বুদবুদটা হয়েছে সেখানে এর আয়তনকে আমরা ধরতে পারি হলো V1, এবং সেখানে যে সে যে চাপটা অনুভব করতেছে আমরা ওটার নাম কি দিলাম, P1। সে উপরে উঠছে, উপরে উঠার পরে 8 গুণ হয়ে গেছে। একটা কোয়েশ্চেন তোমার মাথায় আসতে পারে যে আপনি কি বলতেছেন, একটা জিনিস নিচে উৎপন্ন হলো, সেটা আবার যখন পানির উপরিতলে চলে গেল সেখানে নাকি গিয়ে সে বড় হয়ে গেল। এখন কোয়েশ্চেনটা হলো যে বড় কেন হলো, এটা তো জানা দরকার। এটার উত্তর হলো পানির গভীরে সেই বায়ু বুদবুদ যে চাপ অনুভব করছিল পানির উপরিতলে আসায় সেই চাপ আর আগের মতো নাই, সেটা কমে গিয়েছে। এবং আমরা কিন্তু জানি, আমরা বয়েলস ইকুয়েশনে কিন্তু এই কথাই বলি যে যদি চাপ কমে যায় আয়তন সেখানে বেড়ে যায়। তো তুমি এখানে দেখতেই পাচ্ছ যে তার এখানে আয়তন কম ছিল, উপরিতলে যাওয়ার কারণে তার আয়তন কি হয়ে গেছে, বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা যখন তুমি বুঝছো তাহলে এখানে V2 দাও আর এখানে কি দিবা, P2 দিবা। তাহলে চলো আমাদের পরিচয়গুলো জানা দরকার। তাহলে পরিচয়গুলো কি, পরিচয়গুলো আগে লিখে নিই। যেমন আমরা এখানে V1 মানে কি, গভীরতায় আয়তন, গভীরতায় বুদবুদের আয়তন, আমি এটা লিখে দিচ্ছি যে গভীরতায় বুদবুদের আয়তন, ওকে ফাইন। তারপরে কি লিখবো, তারপরে ধরো আমি এখানে লিখবো হলো P1, P1 মানে কি গভীরতায়, আচ্ছা পানির তলদেশে, একটু সুন্দর ভাষাই লিখি, তলদেশে চাপ, ঠিক আছে এটা। তারপরে আমরা যখন V2 লিখবো তখন আমরা কি লিখবো, পানির উপরিতলে আয়তন। আমরা এগুলা আমি তোমাদের জন্য আজকে লিখে দিতেছি, কারণ তোমরা তো লিখবা না। তোমরা আসলে কি যখন তুমি পড়বা তখন একটা ব্যাপারকে নিজেকে সাংবাদিক মনে করবা, তাহলে ব্যাপারটা খুব ভালো। মানে অনেক কিছু তো আমাদের পক্ষে বোর্ডে লেখা সম্ভব হয় না। তো তুমি যদি ওই সুযোগে মুখে শুনে না লেখো তাহলে তোমার মধ্যে ইমপ্রুভমেন্টটা কিভাবে আসবে? তুমি যে এত কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছো বিকজ অফ ইউর ইমপ্রুভমেন্ট, তুমি তো সৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসছো। P2 মানে কি, তাহলে P2 হলো পানির আচ্ছা ডট দিয়ে দিই, পানির উপরিতলে চাপ। এই হলো আমাদের মোটামুটি পরিচয়। এরপরে কি, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা যেহেতু জানি আমাদের এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট অবস্থায় আছে,
তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে কি হবে? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে সেখানে আমরা P1 V1 ইকুয়াল টু কি ব্যবহার করতে পারবো? P2 V2 ব্যবহার করতে পারবো। তাহলে চলো আমরা লিখে ফেলি যে অ্যাকর্ডিং টু বয়েলস ইকুয়েশন আমরা বলতে পারি তাপমাত্রা একই থাকলে কি হবে বলো তো? তাপমাত্রা একই থাকলে P1 V1 ইকুয়াল টু P2 V2 হবে। এখন আসো এইগুলা বসাইতে গিয়ে আমাকে কোয়েশ্চেন রিড করতে পারতে হবে। ইফ ইউ read the question properly then you can solve any type of physics math easily. So let's try. আমরা আমাদের এখানে একটা তথ্য পাচ্ছি, সেটা হলো আয়তন 8 গুণ হয়। তাহলে আমরা এখানে এক কাজ করি, আমি এখানে আরেকটা জায়গা করে দিই। আয়তন 8 গুণ হয় এটার মানে কি? এটার মানে হলো তার মানে V2 কি হবে? 8V1। ওকে, ন্যাচারালি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আগে আয়তন যা ছিল তার 8 গুণ হয়েছে, ভালো কথা। এরপরে আর কি করতে হবে? এরপরে চ্যালেঞ্জটা হলো পানির তলদেশে চাপ আর পানির উপরিতলে চাপ। দেখো উপরিতলের চাপটা হলো শুধুমাত্র হলো বায়ুর চাপ, কারণ তোমার ওই ফোঁটাটা তখন কিন্তু শুধুমাত্র বায়ুর চাপ, মানে বায়ু তাকে কি পরিমাণ চাপটা প্রয়োগ করে সেটাই কিন্তু সে ফিল করে, এর বেশি কিন্তু সে ফিল করে না। তাহলে আমরা এখানে কি দিতে পারি? P2 কি হবে? P2 হবে হলো বায়ুর চাপ। ওকে, বায়ুর চাপের মান কত? বায়ুর চাপের মান হলো 1.013 × 10⁵, আর এখানে কি হবে? প্যাসকেল হবে। বেটার। এরপরে কি করব? এখনো তো আমাদের একটা P1 বাকি। P1 অ্যাকচুয়ালি দুইটা জিনিসের যোগফল। কারণ আমি যখন পানির গভীরে চিন্তা করতেছি তখন কিন্তু পানির তলদেশে একটা চাপ আছে, যেটা পানির তলদেশে এইচ গভীরতায় একটা চাপ কিন্তু অনুভব করতেছে। এইচ গভীরতায় যত নিচে যাবে চাপের মান বাড়বে, এটা তুমি এসএসসি তে পড়ছিলা। সেটা কিন্তু আবার উপর থেকে যে একটা বায়ু যে প্রেসার দিতেছে সেটাও কিন্তু ফিল করতেছে। তার মানে উপর থেকে বায়ুর চাপও নিচের দিকে ক্রিয়া করতেছে, পানির তলদেশের চাপও নিচের দিকে ক্রিয়া করতেছে। তার মানে কয় ধরনের চাপ যেন P2? 2 ধরনের চাপ। একটাকে আমরা বলতে পারবো হলো বায়ুর চাপ, আরেকটাকে আমরা বলতে পারবো কি? পানির চাপ। ওকে, তো এই দুইটা জিনিস আমরা ধরো এখানে লিখলাম। তাহলে বায়ুর চাপ মানে কি? বায়ুর চাপ মানে আমরা তো জানি এটা হলো আমাদের এখানে P2 অ্যাকর্ডিং টু আওয়ার নাম দেওয়া অনুযায়ী। তো পরীক্ষায় যদি তুমি P1 P2 গোলায়া ফেলো, এর জন্য আমি তোমাকে কি বলতেছি? গোলায়া যাতে না ফেলো তার জন্য চিত্র আঁকো, তার জন্য নাম লেখো, তারপরে কিন্তু ইজিলি করতে পারবা। ওকে, এখন আমরা এই জায়গায় পানির চাপকে কি লিখতে পারি? পানির চাপের সূত্রটা হলো কি আমাদের H⍴G। তো দেখো তোমাকে যেটা বলতেছিলাম যে P1 মানে কি? P1 মানে হলো বায়ুর চাপ যোগ পানির চাপ। আর আমি তো তোমাকে বললামই পানির চাপের সূত্র কি? পানির চাপের সূত্র কিন্তু আবার H⍴G, আর এখানে কি আছে? P2 আছে। ওকে, লেটস ডু ইট। এখন আমাদের তৃতীয় ধাপ, সেটা হলো এই জায়গায় বসায় দেওয়া। তাহলে আমরা কি করব? আমরা এখানে P1 আছে, P1 এর জায়গায় আমরা P1 রেখে দেবো। V1 এর জায়গায় আমরা কি রাখবো? V1 রাখবো আপাতত। P2 এর জায়গায় কি রাখবো? P2ই রাখবো। V2 এর জায়গায় কি রাখবো? V2 এর জায়গায় এই যে আমরা এখানে কি লিখছি? V2 সমান 8V1। সো আমরা এখানে কি লিখবো? 8V1। আমার সাথে সাথে করো, তাহলে বুঝতে পারবা। V1 কেটে দাও। এইবার তুমি P1 এর বদলে কি লিখবা? P1 এর বদলে লিখবা হলো P2 + H⍴G ইকুয়াল টু কি লিখবা? 8P2। তারপরে কি করবা? আমাদের তো H এর মান নির্ণয় করতে হবে, তাহলে P2 এর ওই পাশে নিয়ে যাও। তাহলে কি হবে? তাহলে হবে হলো H⍴G ইকুয়াল টু হবে হলো 8P2 মাইনাস কি হবে? P2। তারপরে কি হবে? তারপরে তো আমরা জানি H ইকুয়াল টু এখানে এই দেখো 8টা থেকে 7টা, 8টা P2 থেকে একটা গেলে 7টা থাকে, তাহলে 7P2 ডিভাইডেড বাই ρG। বুঝতে পারছো ব্যাপারটা? এখন তাহলে মূল কথা কি? তাহলে H এর এখানে কি হলো? 7 ইনটু আমাদের এখানে বাংলায় P2 মানে কি ছিল? বায়ুর চাপ। 7 ইনটু বায়ুর চাপ ডিভাইডেড বাই পানির ঘনত্ব হলো সবসময় 1000। তবে তোমরা একটু মনে রাখবা, পানি ছাড়া অন্য কিছু দিলে ওইটার ঘনত্ব বসাবা, ঠিক আছে? আর এখানে G এর মান কত? 9.8। তার মানে তুমি কিন্তু এখান থেকে H এর মানটা বের করে ফেলতে পারতেছো। যে রেজাল্টটা আসবে শুধু এখানে কি বসায় দিবা? মিটার বসায় দিবা। দেখো আমাদের কত সুন্দর করে অঙ্কটা হয়ে গেল, আর আমরা কিন্তু বয়েলের সূত্রের একটা চমৎকার ব্যবহার করলাম। বাট আমার একটা কথা, আমরা এই যে H এর মানটা যে বের করলাম, এখানে কিন্তু আমরা ফাংশন ওয়াইজ কোনো কিছু করি নাই। আমরা কি করছি? একটা সিম্পল কেসেই আমরা শুধুমাত্র এটার আনসারটা বের করতে পারবো। সেটা কি? সেটা হলো 8 গুণ হলে। আমার প্রশ্ন হলো 8 গুণ না দিয়া তো 16 গুণও দিতে পারে, 5 গুণও দিতে পারে, 4 গুণও দিতে পারে। তো এর জন্য আমরা যদি এমসিকিউ টপ করে ফেলতে চাই খুব দ্রুত, তাহলে আমাদের কি করা লাগবে? তাহলে আমাদের একটু থিঙ্কিং এর মধ্যে চেঞ্জ করতে হবে। তো চলো আমরা সেটা করি, এবং আমরা ওই রেডিমেড জিনিসটা সবসময় এমসিকিউতে ব্যবহার করবো, আমরা অঙ্কে কিন্তু ব্যবহার করব না।
তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো দেখো, আমরা যেখানে 8 গুণ দিয়েছিলাম সেখানে আমরা স্মল n ব্যবহার করব। ওয়াই? স্মল n ব্যবহার করার যে সুবিধা, তখন কোশ্চেনে যত গুণ মন চাই বলুক, আমার কোনো যায় আসে না। এই সেম জিনিসটাই আমি এখানে অ্যাপ্লাই করব। তখন আমি এখানে n লিখবো, 8 লিখবো না। তাহলে আমার এখানে কি হবে বলতো? np2 হবে। আর কি পরিবর্তন হবে? এখানে np2 হবে। আর কি পরিবর্তন হবে? এখানে p2 কমন যাবে। p2 কমন গেলে কি হবে? এখানে একটা n-1 থাকবে। এতে লাভ কি হবে? এতে লাভ যেটা হবে সেটা হলো, আমরা h ইজ ইকুয়াল টু যে ফর্মুলাটা পাইলাম সেটা হলো আয়তন n গুণ হলে n-1 p2 ডিভাইডেড বাই রো জি। এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। এটা একটা শর্টকাট মেথড ফর্মুলা। কত গভীরতায় বুদবুদ উৎপন্ন হয়েছিল, ইটস ওকে, আমরা কিন্তু ইজিলি এটা বের করে নিতে পারছি। এটা নিয়ে কিন্তু কোনো ঝামেলা হবে না। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এইবার একটা কোশ্চেন, সেটা হলো এই কোশ্চেনগুলো আর কি পরিবর্তন হতে পারে? n গুণ হয় যদি না দিয়ে n গুণ বৃদ্ধি পায়, তাহলে শর্টকাটটা কি হবে? আচ্ছা, n গুণ হয় বলছে, এই জন্য আমরা v2 = কি লিখেছিলাম? nv1। n গুণ বৃদ্ধি পায় বললে সেখানে শুধু আমরা একটা প্লাস কি দেব? v1 দেব। ঠিক আছে, এটা তোমরা একটু মাথায় রেখে, যেমন v2 সমান কি হবে? nv1 প্লাস v1। n গুণ বৃদ্ধি পায়, ওর জন্য পুরো জিনিসটাকে বানায় নিয়ে আইসা তোমরা একটা কি করতে পারো? শর্ট ফর্মুলা ডেভেলপ করে ফেলবা। এটা তোমাদের একটু কথা, কি বৃদ্ধি পায় নাকি পায়, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন ভালোভাবে রিড করবা, ঝামেলা কম হবে। পরীক্ষায় যা দিয়ে আসবা ফুল মার্কস পাবা, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। আচ্ছা, এটা একটা গেল। এখন এটাও গেল। তো আমরা এখন কি করব? আমরা এই কোয়েশ্চেনে আরো দুই ধরনের চেঞ্জ হতে পারে। চেঞ্জটা কি? একটাকে আমরা বলি উপরিতলে আসে এর আয়তন এক গুণ হয়, এটা লিখছি। আয়তন জায়গাটাকে তোমরা মুছে দাও, মুছে দিয়ে এক কাজ করি, চলো আচ্ছা 8ও মুছে দিই। যদি আসে ব্যাস n গুণ হয়, তখন তুমি কি করবা? হোয়াট ইউ উইল ডু? ব্যাস n গুণ, হাই হাই, আমি কি করব? আমি তো নর্মালি এখানে শুরুতেই কি লিখে দিছিলাম যে v2 সমান nv1। এখন তো আর এটা তোমার পক্ষে সম্ভব না, অবশ্যই সম্ভব না, কিন্তু ছোট্ট একটা ধাপ তুমি যদি এখানে যোগ করে দাও তাহলেই হবে। তো সেটা কি ধাপ? চলো আমরা এটা করি, করে এখানের লাইনগুলোকে আমরা পরিবর্তন করে শুধু বসায় দেই, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো লেটস স্টার্ট। এদিকে আসো, খেয়াল করি আমরা। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো ব্যাস n গুণ হয়, যে কথাটা আমাদের এখানে লেখা ছিল, ওইটাকে আমরা আয়তনে কনভার্ট করব। কিভাবে? দেখো, এসএসসি তে আমরা একটা ফর্মুলা শিখছিলাম, v = 4/3 পাই r কিউব। যেহেতু এখানে আমরা জানি যে আমাদের বুদবুদ কাইন্ড অফ গোলাকার আকৃতি, এটা আমাদেরকে বিবেচনা করে নিয়েই এই অঙ্কটা কিন্তু করতে হবে। ওকে, তাহলে এখন তুমি তো আবার জানো, তুমি এখানে কি জানো? আর এর বদলে আমরা কি দিতে পারি? ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, তাহলে আমরা ব্যাসে d ধরলে d/2 হোল কিউব দিব। তারপরে এখানে কি আসবে বলতো? 4/3 পাই, তারপরে এখানে কি হবে? d কিউব ডিভাইডেড বাই 8। 4 আর 8 কাটা যায়, তাহলে শেষ পর্যন্ত কি থাকে? পাই/6। আর এখানে কত থাকে? d কিউব। দেখো বুঝছো কিনা? 4/পাই/6, তারপরে কি থাকবে? d কিউব থাকবে। ওকে ফাইন। আচ্ছা, এতে লাভ কি হলো? এতে একটা বিশাল লাভ হলো, সেটা হলো আমি দুইটা আলাদা ইকুয়েশন ডেভেলপ করে এখানে কাটাকাটি করতে পারবো। কিরকম? এগুলো সব এখানে থাকতো, চলো আমরা এইখানে একটু বুঝি। সেটা হলো, আচ্ছা আমি এটা একটু মুছে দেই, তোমাদের বোঝার জন্য আমার জায়গা দরকার, আমি এর জন্য কম মুছতেছিলাম। তাহলে ধরো আমরা v2 = কি লিখতে পারবো বলতো? পাই/6 d2 হোল কিউব। ধরো এটাকে আমরা নাম দিলাম 1 নং। আবার ধরো আমরা v1 = কি লিখতে পারবো? পাই/6 আর এখানে কি দেব? d1 হোল কিউব। তাহলে এটাকে আমরা কয় নং দেব বলতো? 2 নং দেব। তাহলে আমরা কয়টা সমীকরণ পাইলাম? দুইটা সমীকরণ পেলাম। এই দুইটা সমীকরণকে এখন আমরা একটা আরেকটা দ্বারা ভাগ করব। কিরকম? আমরা 2 নংকে বা 1 নংকে, আমরা 1 নংকে 2 নং দিয়ে ভাগ করব। v2 উপরে রাখাটা বেটার। তাহলে আমাদের এখানে কি হবে? v2 ডিভাইডেড বাই কি হবে? v1। আর এখানে দেখো পাই/6 আর পাই/6 কি হবে? কাটা চলে যাবে। তাহলে কে থাকবে? এখানে d2 থাকবে আর এখানে কি থাকবে? d1 থাকবে। তারপরে আমরা এখানে কি দিতে পারবো? হোল কিউব দিতে পারবো। লাভ হলো কি? লাভ এটাই হলো, কারণ এই কোশ্চেনে কিন্তু বলেছে কি এর ব্যাস n গুণ হয়, তার মানে আমরা কিন্তু আর এটা লিখতে পারবো না, আমাদের দেওয়া আছে লিখতে হবে হলো d2 = n d1। মানে আমাদের পূর্বে যে ব্যাস দেওয়া ছিল তার সাথে n গুণ করব, n গুণ করার পর তারপরে আমরা d2 পাবো। এটাই দেওয়া আছে, এটাই লিখতে হবে। কিন্তু এটাকে পরিবর্তন করে
আয়তনে কনভার্ট করতে হবে, আয়তনে যদি কনভার্ট করতে পারো তাহলে এই অঙ্ক হয়ে যাবে। ওটাই আমরা করতেছি। চলো তাহলে আমরা এখানে ডি2 এর বদলে কি লিখবো, ডি2 এর বদলে লিখবো এন ডি ওয়ান ডিভাইডেড বাই কি হবে ডি1, তারপরে এই জায়গাটা আবার কি হবে হোল কিউব হবে। তাহলে দেখো ডি1 আর ডি1 কাটা যায়, তাহলে শেষ পর্যন্ত কি থাকে n টু দি পাওয়ার 3। ওখান থেকে কিন্তু আমরা কি লিখতে পারি v2 ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার 3 v1, যেটা আমাদের দরকার ছিল এই জায়গাটা। মানে আমাদের সম্পর্কটা দেওয়া হয়েছে হলো ব্যাস দিয়ে, আমরা সেটাকে কিসে কনভার্ট করলাম, আয়তনে কনভার্ট করে ফেললাম। তোমরা তো এটা এখানে দেখতেই পাচ্ছ। তাইলে আমরা এখানে আউটপুট কি বলতে পারি, এটা আমাদের দেয়া ছিল d2 ইজ ইকুয়াল টু n d1, আমরা যেটা পেয়েছি সেটা হলো v2 ইজ ইকুয়াল টু কি পেলাম বলতো n টু দি পাওয়ার 3 v1। মানে একটা চেঞ্জ হলো, যেমন আমাকে যদি বলে দ্বিগুণ তাহলে আমি 2 টু দি পাওয়ার 3 বসাবো, তাহলে 8 হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে ব্যাস দ্বিগুণ হওয়া মানে আয়তন কিন্তু 8 গুণ হওয়া। এখন চেঞ্জ গুলা কোথায় হবে, চেঞ্জ শুধু এই যে এই জায়গায় হবে। যেমন এখানে তুমি n দিছিলা, এখন কি হবে n কিউব, এটা কিন্তু আমি চেঞ্জ করে দিচ্ছি, তোমরা কিন্তু নতুন করে লিখবা। এখানেও হবে n কিউব, এখানেও হবে n কিউব, এখানেও হবে কি n কিউব। তার মানে তখন কিন্তু তোমার পরিবর্তন হয়ে তুমি যে ফর্মুলাটা লিখছিলা p2 ইনটু n মাইনাস 1, সেটাকে আমি p2 ইনটু কি লিখতেছি n কিউব মাইনাস 1। কখন, যখন আমাদের কি হবে বলতো ব্যাস n গুণ হলে। তো যাই হোক, আসলে আমি বয়েল চান্স নিয়ে অনেক বৃহৎ একটা আলোচনা করে ফেলেছি এবং আই হোপ তোমরা খুবই বিরক্ত হয়ে গেছো অনেকক্ষণ ধরে দেখতে দেখতে। তারপরও যাওয়ার আগে আমি একটা কাজ দিয়ে যাই, তোমরা করবা না। সেটা কি, সেটা হলো আমার এই কোশ্চেনটাকে আমি ব্যাসের জায়গায় চেঞ্জ করে ব্যাসার্ধ করে দিতে যাচ্ছি। যে ব্যাসার্ধ n গুণ হয় সেক্ষেত্রে পানির তাপমাত্রা কি হবে। আমি আশা করব এই প্রশ্নটা তোমরা সলভ করে ঠিক একটুখানি কমেন্টে দিয়ে দিবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুদেরকেও তো একটু দিতে হবে, তাই না? এত কষ্ট করে ধরো পুরো জিনিসটা তৈরি করলাম, সবাইকে একটু এনকারেজ করতে হবে। দেখ দেখা নিজেরাও কইরা আমিও কইরা আসি, পরীক্ষা আমরা সবাই মিলে পারবো। ওকে, আল্লাহ হাফেজ। আজ তোমাদের অনেক সময় নিলাম, তোমরাও আশা করি শিখতে পারছো। এরপরে পরের ধাপগুলো আসার জন্য অপেক্ষা থাকবে ইনশাল্লাহ।